নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকের অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক, আয়োজকবৃন্দ এবং শ্রোতা প্রিয় সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনাটা করব, প্রথম কথা হচ্ছে যে আমাদের শিরোনামটা যদি খেয়াল করি, শিরোনামটা হচ্ছে ব্রিটিশ ভারতে হানাফি ফিকহের ক্রমবিকাশ, আশরাফ আলী থানভীর চিন্তাধারা। প্রথম হচ্ছে শিরোনামটা একটু বোঝার চেষ্টা করি। তো উপনিবেশ, আমরা জানি যে ব্রিটিশরা উপমহাদেশের ভারতবর্ষের একটা বড় সময় তারা ভারতবর্ষ দখল করে রেখেছিল। এখন উপনিবেশ কেবল রাজনৈতিক ঘটনা না, এটা একই সাথে জ্ঞানতাত্ত্বিক ঘটনাও বটে। কারণ উপনিবেশ যখন প্রথমে তো তারা সামরিক শক্তি দিয়ে দখল করেছে, উপমহাদেশ দখল করেছে, কিন্তু পরবর্তীতে তারা যে 200 বছর এখানে টিকে ছিল, তারা কিন্তু এখানে জ্ঞানতাত্ত্বিকভাবে শিক্ষার নিয়ন্ত্রণ তারা নিয়েছে। তারা আমাদেরকে কনভিন্স করতে চেয়েছে যে তারাই একমাত্র বিকল্প, কনভিন্স করার ট্রাই করেছে। তারা শিক্ষা ব্যবস্থা, জ্ঞান ব্যবস্থা, যুক্তি ব্যবস্থা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। কাজেই উপনিবেশকে কেবল রাজনৈতিক ঘটনা হিসেবে দেখা যাবে না, এটা একই সাথে জ্ঞানতাত্ত্বিক ঘটনা। তারা আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের বুদ্ধিবৃত্তিকতা, আমাদের সাংস্কৃতিক জগৎ তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। এখন দেখেন, দ্যাট মিনস যে উপনিবেশকে পাঠ করার সময় উপনিবেশের জ্ঞানতাত্ত্বিক প্রভাবের দিকটা আমাদের বুঝতে হবে। এখন জ্ঞানতাত্ত্বিক প্রভাবের মধ্যে কেন ফিক নিয়ে আমরা আলোচনা করব? জ্ঞানতাত্ত্বিক প্রভাব তো অনেক ক্ষেত্রেই ব্রিটিশরা রেখেছেন, তাহলে আমরা ফিক কেন স্পেশালি গুরুত্বপূর্ণ? দেখেন, ইসলাম ভিত্তিক জ্ঞান তো অনেকগুলো আছে। আকিদা আছে, তাসাউফ আছে, নাহু সরফ আছে, ব্যাকরণ আছে, বালাগাত আছে, আরবি সাহিত্য আছে। তো এর মধ্যে উপনিবেশ তো প্রত্যেকটা জ্ঞানের ক্ষেত্রে ব্যাপক প্রভাব সৃষ্টি করেছে, কিন্তু হয়তো সবচেয়ে বড় প্রভাবটা পড়েছে ফিকাহের মধ্যে, বা ইসলামিক ল যেটাকে বলি। যদিও ফিকের অনুবাদ যদি আমরা ইসলামিক আইন অথবা ইসলামিক ল বলি, তাহলে আসলে অনুবাদ করা যায় না আসলে। মানে আমরা যদি যে, কারণ ফিকের মধ্যে এথিক্স আছে, ফিকের মধ্যে যে সমাজতাত্ত্বিক বিভিন্ন দৃষ্টিকোণ আছে। সুতরাং আপনি যদি ল অনুবাদ করেন, এখন ফিকের মধ্যে থিওলজিও আছে, ধর্মতত্ত্ব আছে। মজার বিষয় যে খ্রিস্টান যে জগৎ, ইউরোপিয়ান যে সভ্যতা, সেখানে লটা একরকম থিওলজির মধ্যে অন্তর্ভুক্ত ছিল, কিন্তু আমরা আবার আকিদা আর ফিককে আলাদা করতেছি। সুতরাং অনুবাদ করলে অনেক সময়, আমাদের এক শিক্ষক ছিলেন, তিনি বলতেন যে আল মুতারজিমু খাইনুন, মানে যে অনুবাদ করে সে অল্প বিস্তর প্রতারক হয়, প্রতারণা ছাড়া অনুবাদ করা যায় না। তো এখন যেহেতু সবচেয়ে বড় প্রভাবটা ফিকের মধ্যে পড়েছে, কাজেই উপনিবেশের প্রভাব বুঝতে ব্রিটিশ আমলে ফিকের ক্রমবিকাশ বোঝার কোনো বিকল্প নেই। দেখেন, আমরা এখনো পর্যন্ত কিন্তু উপনিবেশের প্রভাব থেকে আমরা এখনো পর্যন্ত বের হতে পারি না। আমাদের যে আইন ব্যবস্থা, সেটা উপনিবেশের করে দেওয়া। আমরা যে পলিসির কথা বলি, পলিসি এবং ল ফিকের মধ্যে পার্থক্য কি, সেটা আমরা সামনে একটু আলোচনা করব। আমাদের যে পলিটিক্যাল সিস্টেম, সেই পলিটিক্যাল সিস্টেমটাও যে উপনিবেশের করে দেওয়া। আমাদের যে বিশ্ববিদ্যালয়, সেটাও উপনিবেশের করে দেওয়া। তাহলে এই টোটাল যে ব্যবস্থা, আরবিতে বলে ইংরেজিতে বলে সিস্টেম, আরবিতে বলে আল মানজুমা আল ইলমিয়া, মানে এই টোটাল জ্ঞানতাত্ত্বিক সিস্টেমটার মধ্যে কিন্তু উপনিবেশ ব্যাপক প্রভাব বিস্তার করেছে। এর মধ্যে একটা বিশেষ অংশ ফিক, এবং আমার দৃষ্টিভঙ্গি সবচেয়ে বড় প্রভাবটা পড়েছে ফিকের মধ্যে। ইসলামিক জ্ঞান কাণ্ডগুলোর মধ্যে বা জ্ঞানের শাখাগুলোর মধ্যে ফিক একটা গুরুত্বপূর্ণ অংশ। স্বাভাবিকভাবে ফিকের উপরেই আসলে ব্যাপক প্রভাবটা পড়ার কথা ছিল, কারণ আকিদা তো ধরেন বিশ্বাসের বিষয়, তাসাউফ যে ঘরের ভিতরে একরকম ব্যক্তিগতভাবে চর্চার বিষয়, আর সোশ্যাল ইকোনমিক ইস্যুস গুলো ফিকের মধ্যে। সুতরাং সবচেয়ে বড় প্রভাবটা কোথায় পড়বে? ফিকের মধ্যে পড়বে, তাই না? এখন আমরা কেন থানভীকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি? অথবা আমরা তো এইভাবে আলোচনা করতে পারতাম। ইনফ্যাক্ট আমি যে এই এই গবেষণাটা করতে গিয়ে আমি লিটারেচার রিভিউ যখন করেছি, প্রিভিয়াস যে স্টাডিজ গুলো আছে, প্রিভিয়াস যে রিসার্চ গুলো আছে, সেখানে অধিকাংশ ক্ষেত্রে একটা ট্রেন্ড লক্ষণীয়, একটা প্রবণতা লক্ষণীয়, যে অধিকাংশ মানুষ রিসার্চ করেছেন, গবেষণা করেছেন, জানতে চেয়েছেন যে ব্রিটিশ ল কিভাবে ফিককে ইম্প্যাক্ট করেছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই দৃষ্টিভঙ্গিটা সমস্যাজনক। মানে এই রিসার্চ ঠিক আছে যে আপনি অবশ্যই এই রিসার্চ করবেন যে ব্রিটিশরা কিভাবে ফিককে ইনফ্লুয়েন্স করেছে, এই আলোচনাটা মোটেই গুরুত্বহীন না। কিন্তু একই সাথে আমাদের দেখতে হবে যে উপমহাদেশের ওলামারা, স্কলাররা, সাধারণ মুসলমানরা, বুদ্ধিজীবীরা, মুসলিম চিন্তাবিদরা, তারা কিন্তু ফাইটও করছেন। তার মানে আপনি যখন যে নিছকই আলোচনাটা করবেন ব্রিটিশ ল কিভাবে
মুসলিম ফিককে ইনফ্লুয়েন্স করেছে, তখন কিন্তু আপনি উলামাদের, মুসলিম স্কলারদের যে এজেন্সি ছিল, তাদের যে কন্ট্রিবিউশন ছিল, তাদের যে ফাইট ছিল, তাদের যে প্রতিরোধ ছিল, সেই প্রতিরোধটাকে কিন্তু আপনি ধরতে পারবেন না। আমি কি পয়েন্টটা বুঝতে পারতেছি? তার মানে অধিকাংশ মানুষের ফোকাস মানে এই কেন্দ্রিক, মানে যে এটা তো একটা ধরেন জ্ঞানের একটা ক্ষেত্র, এটা একটা আলোচ্য বিষয় যে ব্রিটিশ লয়ের সাথে মুসলিম লয়ের সম্পর্ক বা ফিকের সম্পর্ক। মুসলিম ল বললে এটা ফিক ধরে নিয়ে আর কি। শুরুতেই বলেছি যে মানে যারা অনুবাদ করে তারা হচ্ছে যে মানে অল্প বিস্তর প্রতারণা করে অনুবাদটা করতে হয়। তাহলে এখন আমরা যদি মুসলিম এজেন্সিকে, মুসলিম প্রতিরোধকে বুঝতে চাই, তাহলে হচ্ছে আমাদের উল্টা দিকে ফোকাসটাও দিতে হবে যে মুসলিম স্কলাররা, মুসলিম বুদ্ধিজীবীরা, মুসলিম চিন্তাবিদরা তারা কিভাবে হচ্ছে যে প্রতিরোধটা করেছেন। তারা নিছকই ভোক্তা অথবা পেসিভ ছিলেন না, তারা একই সাথে একটা দীর্ঘমেয়াদী এবং হচ্ছে একটা পেইনফুল তারা একটা লড়াই চালাইছেন। মানে লড়াই কিন্তু শুধুমাত্র যুদ্ধের ময়দানে হয় না, লড়াই কিন্তু হচ্ছে বইয়ের মধ্যে, চিন্তার মধ্যে, গবেষণার মধ্যেও আসলে লড়াই হয়। একটা দৃষ্টান্ত আমি মাঝে মাঝেই দেই। দেখেন, জাপানকে আমেরিকা তো দখল করছিল, আপনারা জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। এবং আমেরিকা দখল করে তারা হচ্ছে যে জাপানের যে সম্রাট ছিল তাকে মানে ফাঁসি দেওয়া হয় নাই। কিন্তু আমেরিকা যেটা করছে, আমেরিকা হচ্ছে টোটাল জাপানের রাজনৈতিক, অর্থনৈতিক এবং শিক্ষা ব্যবস্থা, বিশেষত শিক্ষা ব্যবস্থা এবং সাংস্কৃতিক ব্যবস্থার তারা নিয়ন্ত্রণ গ্রহণ করে। ফলাফল কি? ফলাফল হচ্ছে যে এখন জাপানিজ কালচারের সাথে মানে ওভারঅল, যদিও তাদের হচ্ছে যে নিজস্বতা যে নাই সেটা আমি বলবো না, কিন্তু জাপানিজ কালচারের সাথে এখন ওয়েস্টার্ন কালচারের পার্থক্য করা খুবই কঠিন। শুধু তাই না, জাপানের প্রায় ৮০% বেশি মানুষ এখন নাস্তিক। আমেরিকার ৮০% মানুষ কিন্তু নাস্তিক না। মানে জাপানকে তারা এমন ভাবে ইঞ্জিনিয়ারিং করেছে যে আপনার নাস্তিক বানাই দিছে। তারা তাদের অন্তত তারা হয়তো বলে যে ওকে আমরা খ্রিস্টান হব না, কিন্তু আমাদের ঐতিহ্যের কোনো দাম নাই। মানে নাস্তিকতা, জাপানের নাস্তিকতার তো এই অর্থ। কিন্তু আমাদের উপমহাদেশের যে স্কলার যারা ছিলেন, সব দিকের স্কলার, আমি যখন স্কলারদের কথা বলতেছি তখন নির্দিষ্ট একটা আহ বিশেষ ঘরানা, গোষ্ঠী অথবা ব্যক্তির কথা বলতেছি না, সবার আসলে কন্ট্রিবিউশন ছিল। তাহলে সেটা আমাদের এই প্রতিরোধটা ফিকের, ব্রিটিশ আমলে ফিকের যে কন্ট্রিবিউশন, সেটা আমরা একটা প্রতিরোধের অংশ হিসেবে, একটা যুদ্ধের অংশ হিসেবে দেখতেছি। আমরা নিছক হচ্ছে যে একটা জ্ঞানতাত্ত্বিক আলোচনা করতেছি না, আমরা একটা রাজনৈতিক ঘটনা পাঠ করতেছি। কারণ উপনিবেশেরা তো আপনার এক বিশাল বপু, আপনার হচ্ছে যে শক্তিশালী উপনিবেশের বিরুদ্ধে দাঁড়ায় আপনি লড়াই করতেছেন, এটা একটা রাজনৈতিক ঘটনা। তাহলে এখন কথার কথা হচ্ছে থানভীর রহমতুল্লাহ আলাই কেন? এখন থানভীর রহমতুল্লাহ আলাই ছাড়া আপনি কথার কথা এই বিষয়টা আপনি আহমদ রেজা খান বেরলভীর দৃষ্টিকোণ থেকেও পড়তে পারতেন, অথবা হচ্ছে যে নাজির খান, মানে আপনার আহলে হাদিসদের যিনি বড় তাত্ত্বিক ছিলেন, বড় নেতা ছিলেন, তাদের মধ্যে দিয়ে পড়া সম্ভব। কিন্তু আমি যেহেতু মাদ্রাসায় পড়েছি এবং আমার কাছে হচ্ছে যে থানভীর রহমতুল্লাহ আলাইহির হচ্ছে যে আপনার লিটারেচার একটু বেশি, তার বই পুস্তক বেশি। এই সুবিধার জন্য এক তো হচ্ছে আমার ব্যক্তিগত, আমার যে আমি যেহেতু মাদ্রাসায় পড়ছি তার সাথে পরিচয় বেশি এবং লিটারেচার বেশি, এই জন্য হচ্ছে থানভীর রহমতুল্লাহ আলাই এর মধ্য দিয়ে আমরা আলোচনাগুলো করতেছি। কিন্তু আলোচনাটা কিন্তু আজকে নিছকে আমরা থানভীর রহমতুল্লাহ আলাই দর্শনটা নিয়ে আলোচনা করব না, আমরা হচ্ছে মানে এই লড়াইটাকে বোঝার চেষ্টা করব। অবশ্যই সেখানে থানভীর রহমতুল্লাহ আলাইর দৃষ্টিভঙ্গি, নিজস্বতা সেগুলো আসবে, কিন্তু ফার মোর ইম্পর্টেন্ট এখানে যেটা, সেটা হচ্ছে প্রতিরোধটা। এবং প্রতিরোধটা আসলে সামহাও আমাদের উপমহাদেশের মুসলমানরা এই প্রতিরোধে তারা ব্যর্থ না, তারা সফল। সেই সফলতার গল্পটাই আমি একরকম করে বলার চেষ্টা করব। এখন তো এখন হচ্ছে যে মানে শিরোনামের অর্থ বললাম, এখন হচ্ছে ফিক কাকে বলে, ফিক কি, সেটা নিয়ে একটু আলোকপাত করি। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহির নাম আপনারা জানেন। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি মুসলিম জ্ঞান ব্যবস্থাকে 4 ভাগে ভাগ করেছেন: মুকাদ্দিমাত, উসুল, ফুরু, মুতাম্মিমাত। মুকাদ্দিমাত, উসুল, ফুরু, মুতাম্মিমাত। মুকাদ্দিমাত মানে হচ্ছে ভূমিকা, যার মধ্যে হচ্ছে ব্যাকরণ অন্তর্ভুক্ত। উসুল মানে হচ্ছে মূল ভিত্তি, যার মধ্যে হচ্ছে কোরআন হাদিস এবং আসারে সাহাবা এবং সালাফদের যে মতামত সেগুলো অন্তর্ভুক্ত। ফুরু এর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে শাখাগত বিষয়, যেগুলো আমরা প্র্যাকটিস করি। যেমন এটার মধ্যে হচ্ছে প্রধানত 3টা বিষয় অন্তর্ভুক্ত: আকীদা, ফিকহ, তাসাউফ। আর চতুর্থত হচ্ছে মুতাম্মিমাত। মুতাম্মিমাত মানে হচ্ছে মোটা থেকে মেথোডোলজি, অর্থাৎ আকীদা পড়ার জন্য তো আপনার মেথোডোলজি দরকার হয়, আপনার কোরআন পড়ার জন্য তো মেথোডোলজি দরকার হয়, হাদিস পড়ার জন্য তো মেথোডোলজি দরকার হয়, ফিকহ পড়ার জন্য তো মেথোডোলজি দরকার হয়। তার মানে উসুলুল ফিকহ, উলুমুল কোরআন, উসুলুল হাদিস, উলুমুল হাদিস, সেগুলো হচ্ছে মুতাম্মিমাতের মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে? তার মানে হচ্ছে যে এই টোটাল
এই যে ব্যবস্থাটা, এই যে জ্ঞানতাত্ত্বিক যে ব্যবস্থা আল মানদুমা আল ইলমিয়া, এই ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফিক। একটা গল্প বলি, গল্পটার মাধ্যমে আরেকটা হচ্ছে যে ফিকের গুরুত্ব এবং প্রভাবের কথা বোঝা যাবে। দেখেন, আমরা কালো আমেরিকানদের কথা জানি, আফ্রিকান আমেরিকানদের কথা জানি, যাদের একটা বড় অংশকে দাস হিসাবে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে, উত্তর এবং দক্ষিণ আমেরিকায়। তো এখন এর 1/3 কিন্তু মুসলমান ছিল। যে দাসদেরকে আপনার আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছিল, তাদের 1/3 মুসলমান ছিল। এখন স্বাভাবিকভাবে যেটা মানে প্রচলিত বয়ান হচ্ছে, মুসলিম দাসরা তাদের ইসলাম ধর্মকে, তাদের বিশ্বাসকে, তাদের চর্চাকে ধরে রাখেন নাই। তারা খুব দ্রুত তাদের ধর্মকে ভুলে গেছেন। কিন্তু এটা সত্য না। এর একটা উদাহরণ, একটা দৃষ্টান্ত হচ্ছে যে 1757 খ্রিস্টাব্দে বিলালি মোহাম্মদ নামের একজন দাস, তিনি মারা যান। তার মারা যাওয়ার পরে তার একটা আরবি একটা বই পাওয়া যায়, একটা পাণ্ডুলিপি পাওয়া যায়। সবাই মনে করছে যে এই যে পাণ্ডুলিপিটা, সেই পাণ্ডুলিপিটা সম্ভবত তার আত্মজীবনী। কারণ একজন মানুষ আসলে কি নিয়ে লিখবে? একজন মানুষ তো তার হচ্ছে যে জীবনে যদি একটা বই লেখে, তাহলে তো তার, এবং হচ্ছে যে কেউ যদি দাস প্রথার মতো এত কঠিন এবং পেইনফুল একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যায়, সে তো অবশ্যই কি নিয়ে লিখবে? তার আত্মজীবনী নিয়ে লিখবে, তার অভিজ্ঞতা নিয়ে লিখবে, তার যে লড়াই সেটা নিয়ে লিখবে। কিন্তু দেখা গেল পরবর্তীতে গবেষকরা দেখলেন যে তিনি আসলে ফিকহি একটা বই লিখে গেছেন। মালিকি মাযহাবের একটা বইয়ের তিনি কপি করার চেষ্টা করছেন। অর্থাৎ ধরেন আমাদের হানাফি মাযহাবের কিছু বিখ্যাত কিতাব আছে, যেমন কুদুরি, হেদায়া, এই দুইটা বিখ্যাত কিতাব আপনারা জানেন। শরহে বেকায়া আছে, কানজুদ দাকায়েক আছে, অল্প কিছু বিখ্যাত 4-5টা বা 6টা বিখ্যাত কিতাব আছে। তো ওই দাস, তাকে কিন্তু হচ্ছে আপনি তার এক্সপেরিয়েন্সটা, তার জার্নিটা একটু কল্পনা করেন। তাকে আফ্রিকা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এবং তখন তো বিমান ছিল না, তখন হচ্ছে যে আপনার জাহাজ দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। অনেকে বাঁচছে, অনেকে বাঁচে নাই, তাদেরকে বিক্রি করা হয়েছে। আপনারা জানেন যে দাসদেরকে প্রধানত হচ্ছে যে কৃষিকাজে লাগানো হয়েছিল, যেই কারণে হচ্ছে আপনার আমেরিকায় গৃহযুদ্ধটা হলো। তো এই একটা পেইনফুল জার্নির মধ্যে এবং একটা অপমানকর জীবনের মধ্যে, একটা লাঞ্ছনার জীবনের মধ্যে তিনি একটা বই লিখছেন। সেই বইটা হচ্ছে যে তিনি তার শৈশবে যে ফিকহের যে কিতাবটা পড়ে এসেছেন, সেই বইটা তিনি পুনরায় কপি করার চেষ্টা করেছেন। তাই বোঝা যায় কি হচ্ছে যে ফিকহের সাথে দাসদের একটা বা মুসলমানদের একটা ঘনিষ্ঠ একটা সম্পর্কের একটা বিষয় আছে। কারণ ধরেন আপনি আকীদার ক্ষেত্রে যেটা আপনি বিশ্বাস করেন, অথবা তাসাউফের ক্ষেত্রে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আকীদা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাসাউফ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো হয়তো অনেক ক্ষেত্রে পার্সোনালি প্র্যাকটিস করা সম্ভব। কিন্তু ফিক এইটা ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করা সম্ভব না। এটা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে সেটাকে প্র্যাকটিস করতে হয়। তো একজন আফ্রিকান দাস যে হচ্ছে তার রাজনৈতিক সার্বভৌমত্ব হারিয়েছে, যে তার মুসলিম সালতানাত ইউটোপিয়া হারিয়েছে, সে আসলে কি নিয়ে লিখবে? সে ফিক নিয়ে লিখবে। কারণ সে এই কিতাবের মধ্য দিয়ে সে আসলে একরকম স্মৃতিচারণ করছে। এটা কাইন্ড অফ তার আত্মজীবনী। কিন্তু সে একই সাথে হচ্ছে যে তার শৈশবে সে আসলে কেমন, আপনার হচ্ছে যে অর্থনৈতিক জীবনটা কেমন দেখে এসেছে, সে তার হচ্ছে যে বৈবাহিক জীবনটা কেমন দেখে এসেছে, সে আসলে এটার একটা স্মৃতিচারণ হিসেবেও দেখা যায়। এবং দেখেন, আমরা জানি যে এখন সিভিল রাইটস এর কথা ধরেন অথবা মানবাধিকারের কথা ধরেন, এগুলো হচ্ছে এখন সাদাদের অথবা লিবারেলদের জিনিস। আমরা এখন মানবাধিকার বললেই কি বুঝি? লিবারেল, অথবা আপনার সিভিল রাইটস এর কথা বললেই বোঝা যায় কি একটু সাদা মানুষ, এবং হচ্ছে যে জাতিসংঘ, এবং বাংলাদেশে তো জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করা হবে কিনা সেটা নিয়ে তুলকালাম ঘটনা ঘটে গেল। কিন্তু সর্বপ্রথম মানবাধিকার এবং হচ্ছে যে সিভিল রাইটস এর যে জন্য আন্দোলন, এটাকে যে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করা, এটা সর্বপ্রথম কিন্তু ব্ল্যাকদের মাধ্যমে হয়েছে। আমেরিকানদের মাধ্যমে এটা ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। যদিও আমেরিকান যে কনস্টিটিউশন, সেখানেও এগুলো বিচ্ছিন্নভাবে ধারণাগুলো ছিল, কিন্তু এটা রাজনৈতিকভাবে একটা ফাইটের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করছে কারা? আমেরিকানরা। আপনারা ম্যালকম এক্সের কথা জানেন। এবং অনেকেই ধারণা করেন, এবং গত সপ্তাহে আমি হচ্ছে যে আল জাজিরার একটা হচ্ছে লং রিড পড়তেছিলাম, আর মানে আল জাজিরা এই ক্যাটাগরিটার নাম হচ্ছে আবাদ। তো সেখানে বলা হচ্ছিল ওই প্রতিবেদনের মধ্যে যে ফিক সামহাও হয়তো আমেরিকানরা যে সিভিল রাইটস মুভমেন্টটা গড়ে তুলছে, সেটার মধ্যে ফিকের হয়তো একটা গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন ছিল। কারণ আমেরিকানদের যে প্রচলিত গল্পটা বলা হয় যে আমেরিকানরা তাদের ঐতিহ্য, তারা যখন আমেরিকায় গেছে তাদের ঐতিহ্য ধরে রাখে নাই, তাদের চর্চা ধরে রাখে নাই, এটা হচ্ছে ওয়েস্টার্নদের গল্প।
এবং ইউরোসেন্ট্রিক একটা গল্প। ইউরোপিয়ানরা কিন্তু আসলে এই যে জ্ঞানতাত্ত্বিক আলোচনা তো আমরা করতেছি, ইউরোপিয়ানরা কিন্তু নিছকই হচ্ছে মুসলমানরা অনেক দেশ দখল করছে। এটা হচ্ছে যে মানে এটা বলতে লজ্জা নাই। আপনার ভারতবর্ষকে মুসলমানরা স্বাধীন করছে এবং দখল করছে এই এলাকার মুক্তির জন্য। এবং আরো খুব ভালো দৃষ্টান্ত হচ্ছে মুসলমানরা যেই সময়ে হচ্ছে ইরাক দখল করছে বা ইরাকের নিয়ন্ত্রণ নিছে, ঠিক একই সময় বর্তমান যারা হচ্ছে ব্রিটিশ বা আপনার হচ্ছে ইংল্যান্ড যাদের দখলে, তারা কাছাকাছি সময় হচ্ছে ইংল্যান্ডটা তাদের নিয়ন্ত্রণে নিছে। ইংল্যান্ডে কিন্তু এখন শুধুমাত্র হচ্ছে যে যারা দখলে নিছে, দখলদারদের ছাড়া অন্য কোনো রেস, অন্য কোনো বর্ণ, অন্য কোনো ধর্ম আপনি পাবেন না। কিন্তু ইরাকে মডার্নিটির কথা বাদ দেন, মডার্ন স্টেটের কথা বাদ দেন, মডার্ন স্টেটের আগ পর্যন্ত ইহুদিরাও ছিল, খ্রিস্টানরাও ছিল, আরো যে মানে ছোটখাটো যে বিভিন্ন ধর্ম ছিল তারা প্রত্যেকেই কিন্তু ছিল। দ্যাট মিনস ইসলাম যখন কোনো একটা এলাকা যখন তারা নিয়ন্ত্রণে নিছে, তারা কিন্তু জ্ঞানতাত্ত্বিক ভাবে জেনোসাইড ঘটায় নাই, এপিস্টেমিক জেনোসাইড তারা ঘটায় নাই। তারা কিন্তু হচ্ছে যে ধরেন আপনি বিশ্বাস, একটা মানুষ আপনার ধর্মে বিশ্বাস করবে না, ধরেন একজন ইহুদি একজন খ্রিস্টান, সে আপনার ধর্মে বিশ্বাস করবে না, তাহলে তার জ্ঞানকে মোচন করে দিয়ে, তার জ্ঞানকে শেষ করে দিয়ে তো কোনো লাভ নাই। কারণ একটা মানুষকে যদি আপনি ফ্রিডম না দিতে পারেন, তাহলে তো সে ইমানই আনতে পারবে না। জোর করে তো কাউকে মুসলমান বানানো যায় না। মানে যে কোনো ইসলামের প্রত্যেকটা আপনার আমলের একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে স্বাধীনতা, নিয়ত করা। তো যাকে আপনি জোর করে মানে ইসলাম ধর্ম পালন করাইতেছেন, তার তো নিয়তই হবে না। তো যদি নিয়ত না হয়, তাহলে ইসলাম সে পালন করবে কিভাবে? তার মানে হচ্ছে, আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছি, যে আফ্রিকান আমেরিকানদের একটা কঠিন যে প্রতিরোধ, সেই প্রতিরোধের মধ্যে ফিক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হয়তো আমরা ভারতবর্ষের যে আপনার প্রতিরোধের যে আন্দোলন ব্রিটিশ বিরোধী, সেখানেও ফিক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেটা আজকের মানে সরাসরি কিভাবে কোন কোন ক্ষেত্রে আলোচনা করছে সেটা ডিটেলসে আজকে আমি যাব না, কিন্তু এটা মোটামুটি আমরা আরেকটা দৃষ্টান্ত দিয়ে, অর্থাৎ আফ্রিকান আমেরিকানদের লড়াইয়ের দৃষ্টান্ত দিয়ে আমরা উপমহাদেশের কনটেক্সটটা বুঝতে পারি। এখন দেখেন, বর্তমান রাষ্ট্রে ইসলাম আছে কিন্তু ফিক নাই, ফিককে অনেকটাই গৌণ বানায় দেওয়া হয়েছে। এখন ফিক যদি না থাকে তাহলে অসুবিধা কি? ইসলাম তো আছে, এতগুলা মসজিদ আছে, এত এত মসজিদ আছে, এবং হচ্ছে যে এত এত ওয়াজ মাহফিল হচ্ছে, এত এত মাদ্রাসা হচ্ছে, এবং দেশের মোড়ে মোড়ে হচ্ছে আপনার মসজিদ আছে। অসুবিধা কি যদি ফিক না থাকে? এখন দেখেন, ক্ষমতা প্রধানত চর্চা হয় আইনের মাধ্যমে। তো আপনি যদি ফিকের অ্যাক্সেস বন্ধ করে দেন, দ্যাট মিনস আপনি আর ক্ষমতা প্র্যাকটিস করতে পারবেন না, অথবা আপনার ক্ষমতা প্র্যাকটিস হবে অত্যন্ত রেস্ট্রিক্টেড। পাশাপাশি ন্যায় বিচারের জন্য আইনের কোনো বিকল্প নেই। যদি আপনি যতই বয়ান দেন, কথার কথা, আমরা তো মানুষ, আমরা তো প্রত্যেকেই গুনাহ করি, তাই না? এখন মানুষকে অপরাধ থেকে বাঁচাইতে পারে হচ্ছে জাস্টিস এবং আইন। যদি আইন না থাকে, তাহলে একটা সোসাইটির মধ্যে বিপর্যয় ঘটতে বাধ্য। তার মানে ফিকের অ্যাক্সেস বন্ধ করে দেওয়ার মাধ্যমে, ফিকের অ্যাক্সেসকে সংকুচিত দেওয়ার মাধ্যমে একই সাথে ন্যায় বিচারের দরজাকেও আসলে সংকুচিত করা হয়েছে। এবং একই সাথে হচ্ছে যে ফিক কিন্তু একই সাথে দায়বদ্ধতাও নিশ্চিত করে। কারণ কথার কথা হচ্ছে যে আমি এই যে দাড়ি টুপি আছে, পাঞ্জাবি পরে আছি, তো আমার তো হচ্ছে যে সোসাইটিতে তো আমি মানে সাধারণত হুজুর যারা, তারা তো হচ্ছে বলার চেষ্টা করা, আমরাই তো ফেরেশতা, আমরাই তো হচ্ছে যে মহাপবিত্র মানুষ। এখন আমিও তো আসলে নানান জায়গায় অপরাধ করি, নানান জনের হক তো আমি মারি। তাইলে এই যে আমি ফেরেশতা চরিত্র বলে যে দায়বদ্ধতার, ফিক না থাকলে তো আপনি আমাকে দায়বদ্ধতা কেমনে করবেন? এই জন্যই আপনি দেখবেন ইসলামী দল অথবা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যে অপরাধগুলো হয়, সেগুলো সাধারণত বিচার হয় না। এবং এগুলো বিচার হয় না এই জন্য যে যদি মানুষ জেনে যায়, তাহলে তো এটা মানে ভাবমূর্তির ক্ষতি হবে। তাহলে আপনি কিন্তু হচ্ছে ফিক ছাড়া দায়বদ্ধতাও নিশ্চিত করতে পারতেছেন না। এবং একই সাথে এই পয়েন্টটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু বোঝার চেষ্টা করেন। ফিক হচ্ছে বাউন্ডারি নির্দিষ্ট করে দেয়, বাউন্ডারি ঠিক করে দেয়। স্থাপত্যবিদ্যা, ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা, আপনি কিভাবে ভালো করে হচ্ছে যে অপারেশন করতে পারবেন, সেটাকে আপনি ফিকের মাধ্যমে, হালাল মাধ্যমে জানতে পারবেন? পারবেন না। তাহলে কোন অংশটা আপনি হালাল হারামের মাধ্যমে জানবেন, কোন অংশটা আপনি হালাল হারামের মাধ্যমে জানতে পারবেন না, এই বাউন্ডারিটাকে ঠিক করে দিবে ফিক, ঠিক করে দিবে। ফিক হচ্ছে যে সে অনেক বিষয় হালাল হারাম বলে, এবং একই সাথে সে এই বাউন্ডারিটাই ঠিক করে দেয় যে এই টপিকে আমার কোনো সে নেই, এই টপিকে আমি কথা বলতে পারবো না। ইনফ্যাক্ট থানভীর রহমতুল্লাহ আলাইহির কাছে একাধিকবার অনেকে যাইতে হচ্ছে যে হযরত, আমাদের এই পলিটিক্যাল বর্তমানে যে বিপর্যয়, সেই বিপর্যয়ের সমাধান কি? থানভীর রহমতুল্লাহ সবসময় বলতেন যে হচ্ছে যে এই বিপর্যয়ের বিষয়ে তো আমি কিছু বলতে পারবো, কিন্তু সুনির্দিষ্ট সমাধানটা পলিটিক্যাল
লোকজনের দিতে হবে। কারণ উনি মনে করতেন যে আমার প্রধান কাজ হচ্ছে নৈতিক, মানে বাউন্ডারিটা ঠিক করে দেওয়া, এবং বাউন্ডারিটা কে ক্রস করতেছে, বাউন্ডারিটা কিন্তু দুই দিক থেকে ক্রস হইতে পারে। দুই দিক থেকে কিভাবে ক্রস হইতে পারে? ধরেন কথার কথা হচ্ছে আপনি অপারেশন করবেন, ইটসেলফ অপারেশনটা ফিকের বিষয় না, কিন্তু ধরেন কথার কথা হচ্ছে একেবারে খুব সিম্পল দৃষ্টান্ত দিই। বাংলাদেশে এটার এখনো সমাধান নেই। ফিক যদি না থাকে সমাজের মধ্যে, তাহলে কত রকমের বিপর্যয় ঘটতে পারে। ছোট একটা দৃষ্টান্ত, যেমন ধরেন কথার কথা, বাচ্চা যখন হয়, বাচ্চা যখন, আপনারা জানেন যে হচ্ছে যে বাচ্চা প্রসবের সময় নানান রকমের জটিলতা হয়। এখন আপনি সিজার করবেন কি করবেন না, অ্যাবর্শন করবেন কি করবেন না। এখন যারা হচ্ছে কোরআন কোড ইসলামিক যে হাসপাতাল আছে, তারা অ্যাবর্শন করতেই চায় না, অথচ কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে যে অ্যাবর্শন করাটা জরুরি। এখন এই যে সে যে অ্যাবর্শন করতে চায় না, কারণ কি? সে জানে হচ্ছে অ্যাবর্শন হারাম। এখন এই যে বাউন্ডারিটা যে জানতে হয়, যে আপনি হাসপাতালটা ইসলামিক, ইসলামিক মূল্যবোধ এখানে রক্ষা করবেন, সব ঠিক আছে, কিন্তু ফিক তো অনেক ক্ষেত্রে মানে মায়ের জীবনকে রক্ষা করার জন্য অ্যাবর্শনটা অনেক ক্ষেত্রে জরুরি হয়ে উঠবে। অথবা ধরেন কথার কথা, বাচ্চাকে একটু দ্রুত হয়তো আপনার কি করতে হইতে পারে, আপনার ডেলিভারি করানো লাগতে পারে। এবং আরো আরো দৃষ্টান্ত দিই, যেমন হচ্ছে যে আপনার লাশের যে ময়না তদন্ত করে, এইটার যে একটা লাশের সাথে আপনি ময়নাতদন্তের বিষয়টা, অথবা লাশের যে কাটাছেঁড়া, এটা সায়েন্টিফিক বিষয়, অথবা লিগ্যাল অনেক ইস্যু আছে, পলিসিগত ইস্যু আছে, কিন্তু একটা লাশের সাথে আপনি কেমন আচরণ করবেন। এবং বাংলাদেশে ধরেন কথার কথা, মেডিকেল শিক্ষার্থীরা, এখানে কি মেডিকেলের কেউ আছেন? আচ্ছা, মেডিকেল শিক্ষার্থীরা ধরেন লাশের সাথে, মানে তারা যে হচ্ছে যে তাদের তো লাশের নানান রকম প্র্যাকটিক্যাল তারা করে, অনেক ক্ষেত্রে তারা হচ্ছে ওই একটা হিউম্যান যে ডিগনিটিটা রক্ষা করতে হয়, সেটা তারা রক্ষা করে না। তার মানে এই টোটাল বিপর্যয়টা কেন ঘটলো? বিপর্যয়টা দুই দিক থেকে কিন্তু ঘটতেছে। একদিকে হচ্ছে যে একজন ফিক্ষের নামে হচ্ছে অপারেশন কেমনে করতে হবে সেটাও বলে দিতে চাচ্ছে, আরেকজন হচ্ছে যে অপারেশনের টেবিলে এইখানে যে হচ্ছে হালাল হারামের বিষয় আছে, সে এটাকেও বাদ দিতে চাচ্ছে। তো এই টোটাল বাউন্ডারিটা কিন্তু ভেঙে যাচ্ছে। এবং পলিটিক্যাল যে কি ইসলামিক সেকুলার, সেইখানে ধরেন পলিটিক্যাল ইসলাম এই এই ক্ষেত্রে একটা ব্যাপক বিপর্যয় ঘটাইছে। পলিটিক্যাল ইসলাম, পলিটিক্যাল ইসলাম যারা চর্চা করে, এভরি পার্টি, আমি কোনো স্পেসিফিক কোনো গ্রুপের কথা আমি বলতেছি না, তারা অনেক ক্ষেত্রে এই বাউন্ডারিটা ধরতে পারে না। ধরেন কথার কথা হচ্ছে যে কতটুকুতে আমি হালাল হারাম প্রয়োগ করব, কতটুকুতে আমি পলিটিক্যাল কে কি আমি হালাল হারামের মধ্যে ফেলতে পারবো কিনা। আমি ধরেন নির্দিষ্ট একটা দলকে ভোট দিলাম, তাতে আমার ইমান থাকবে, আরেক দলকে ভোট দিলাম না, তাতে ইমান থাকবে না, এবং কতটুকু কোন দলের ক্ষেত্রে ইমান কত পার্সেন্টেজ থাকবে। আচ্ছা, এটা কিন্তু মানে বাই দ্য ওয়ে, কোন নির্দিষ্ট দল, এখন প্রেক্ষাপট অনুযায়ী হচ্ছে নির্দিষ্ট দলের প্রতি কথাগুলো চলে যাচ্ছে, অথবা এক দুইটা, কিন্তু আপনার নির্দিষ্ট দলের প্রতি এটা ইঙ্গিতটা নিয়েন না। এটা কেন বলতেছি? কারণ এই সমস্যা কোরআন কোড ইসলামিক শিরোনামের যতগুলা দল আছে, প্রায় প্রত্যেক জনের মধ্যে আছে। হয়তো কোনো দল একটু বড় দল বলে এটা একটু বেশি দেখা যায়, কোনো দল একটু ছোট দল বলে হচ্ছে হয়তো এগুলো দেখা যায় না। কিন্তু আপনারা যদি এগুলো যাচাই করেন, দেখবেন যে হচ্ছে এই বাউন্ডারিটা না বোঝার কারণে কত রকমের যে বিপর্যয় ঘটে, সেটা আপনারা একটু মানে একটু একটু খেয়াল করলেই দেখতে পারবেন। এখন আমরা পরবর্তী পয়েন্টে যাই, যে দক্ষিণ এশিয়া এবং উপমহাদেশ। দক্ষিণ এশিয়ায় দেখেন এই যে ফিকহে হানাফি, এক একটা এলাকায় কিন্তু হচ্ছে যে এক একটা ফিকহ, এক একটা মাযহাব জনপ্রিয়, বা এক একটা মাযহাব প্রতিষ্ঠিত। এর মধ্যে হানাফি মাযহাব মোটা দাগে 3টা এরিয়ায় বেশি প্রতিষ্ঠিত। দক্ষিণ এশিয়া, আমরা যেটাকে উপমহাদেশ বলি, উপমহাদেশ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে কিছু পার্থক্য আছে। ধরেন মানে এই এরিয়াটা মধ্য এশিয়া এবং টার্কি। কিন্তু এখানে ভয়াবহ এবং হচ্ছে দুর্ভাগ্যজনক জিনিস হচ্ছে, উসমানী খেলাফতে কে রিপ্লেস করে সেখানে সেকুলারিজম প্রতিষ্ঠিত হলো, এবং হানাফি মাযহাবের উপর একটা ভালো রকমের কিন্তু পলিটিক্যাল একটা চাপ আসলো। মধ্য এশিয়ায় একদিকে হচ্ছে যে মঙ্গলরা আক্রমণ করছে আর 800 বছর আগে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু মঙ্গলদের আক্রমণের যে প্রভাব, এটা এখনো পর্যন্ত কিন্তু কাটে নাই। এটা এটা উল্লেখ করছেন হচ্ছে যে আপনার আহমদ ফালুদ্দিন, তিনি মোল্লা ওমরের উপর একটা বই লিখছেন আল জাজিরার, এটা বাংলাতে অনুবাদও হয়েছে, আপনারা পড়ছেন, কারো চোখে পড়ছে কিনা জানি না। তো ওই বইয়ের মধ্যে উনি লিখছেন যে মঙ্গলদের আক্রমণের প্রভাব এখনো আফগানিস্তানে আছে। আফগানিস্তানের অনেক শহরে এখনো পর্যন্ত সিভিলাইজেশন এখনো পর্যন্ত ভালোভাবে দাঁড়ায়নি। কারণ কি? কারণ মঙ্গলরা টোটাল শহরটাকে শেষ করে দিছে। এখন একটা শহর যদি শেষ করে দেয়, শূন্য থেকে তো শুরু করা যায় না। একটা শহরের ধরেন কথা হচ্ছে পানির লাইন বন্ধ করে দিছে, যে আপনার দক্ষ লোকজন যারা আছে তাদেরকে হত্যা করছে। তাহলে এখন সাধারণ মানুষ যারা অন্য দিক থেকে, একটা গরিব এলাকা আফগানিস্তান ধরেন কথার কথা, এইখানে তো ধরেন দক্ষ প্রফেশনালসরা যাবে না।
এবং নতুন করে খাল খনন করা এটাও তো আসলে সম্ভব না। তাহলে সিভিলাইজেশন দাঁড়াবে কিভাবে? আপনি যদি হচ্ছে যে একটা মানে খাদ্য উৎপাদন নিশ্চিত না করতে পারেন, আপনি যদি রোডঘাট নিশ্চিত না করতে পারেন, আপনি যদি প্রফেশনালসদের উপস্থিতি নিশ্চিত না করতে পারেন, তাহলে আপনি একটা সিভিলাইজেশন দাঁড় করাবেন কিভাবে? তার মানে ওই যে আহমদ ফালুদ্দিন, এটা কিন্তু আমি দৃষ্টান্ত দিচ্ছি, এটা কিন্তু আমার নিজের কথা না। আহমদ ফালুদ্দিন আল জাজিরার একজন প্রখ্যাত সাংবাদিক। তিনি বলতেছেন যে এখনো পর্যন্ত মঙ্গলদের যে আক্রমণ, তাদের যে হচ্ছে যে আপনার ধ্বংসযজ্ঞ, সেটা থেকে এখনো পর্যন্ত আফগানিস্তান সহ মধ্য এশিয়ান লোকজন তারা এখনো পর্যন্ত বের হতে পারে নাই। এবং একই সাথে আপনার মধ্য এশিয়ায় পরবর্তীতে হচ্ছে কমিউনিজমের প্রভাব ছিল, আপনারা জানেন। এবং কমিউনিজমের প্রভাবের প্রেক্ষিতেও কিন্তু পরবর্তীতে সেখানে হানাফি মাযহাব যতটুকু যা ছিল মঙ্গলদের আক্রমণের পরে, ততটুকু কিন্তু এখন প্রায় নাই। আপনার যদি মধ্য এশিয়ার আমাদের অনেক ভাই ব্রাদার বা মানে পরিচিত লোকজন ছিল, মানে আপনার আমি যখন বিদেশে পড়েছি তখন আমাদের মধ্য এশিয়ান আপনার উজবেকিস্তান, তুর্কিস্তান এমন অনেক ছেলেপেলের সাথে আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে। অনেকের মধ্যে অনেকে বেসিক ইসলামটুকু পর্যন্ত জানে না। কারণ টোটাল মাদ্রাসা, মসজিদ, ইসলামী শিক্ষা ব্যবস্থা টোটাল বন্ধ করে দেওয়া হয়েছে। এবং চায়নাতেও কিন্তু হচ্ছে যে আপনার ইসলাম মানে হানাফি মাযহাব ছিল। তো চায়নার গল্পটাও আসলে একটা, এখানে বেশ কিছু আমার মজার অভিজ্ঞতা আছে যে চায়নায় তারা এখন পরবর্তীতে এখন কেন হানাফি মাযহাবে তারা নাই। হানাফি মাযহাবে থাকাটা জরুরি না, আমি হচ্ছে যে মানে কোন এলাকায় কোন মাযহাবটা প্রতিষ্ঠিত সেটা বোঝানোর জন্য বলতেছি। দক্ষিণ এশিয়ায় হচ্ছে যে বিশেষভাবে, যেহেতু একদিকে হচ্ছে কমিউনিজমের প্রভাব পড়ছে মধ্য এশিয়ায় এবং মঙ্গলদের বিপর্যয় ঘটছে, আরেকদিকে উসমানী খেলাফতের মধ্যে হচ্ছে সেকুলারিজমের বিপর্যয় ঘটছে। তো কিন্তু দক্ষিণ এশিয়া আসলে সরাসরি মানে ব্রিটিশরা আসছে, কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে হানাফি মাযহাবের এইখানের স্কলাররা, এখানের উলামায়ে কেরাম, এখানের বিভিন্ন গোষ্ঠীগুলো তারা আসলে প্রতিরোধ করছে। এবং প্রতিরোধের একটা ধরেন সফলতাও আছে। সফলতা কেমন আছে? এখন আপনি যদি ধরেন হানাফি স্কলারদের কথা ধরেন, রিসেন্টলি তার্কিতে গত 20-30 বছর ধরে একটা নতুন হানাফি স্কলারশিপ গড়ে উঠতেছে। কিন্তু এই 20-30 বছরের কথা আগে যদি বাদ দেন, তাইলে মোটা দাগে হানাফি স্কলারশিপ তৈরি হয়েছে কিন্তু দক্ষিণ এশিয়ায়। এবং এখনো পর্যন্ত মুসলিম বিশ্বে যেসব জায়গায় ইসলামী আইনের পক্ষে, ইসলামী আইন বাস্তবায়নের পক্ষে সবচেয়ে বেশি জনসমর্থন, সেটা কিন্তু হচ্ছে অন্যতম হচ্ছে দক্ষিণ এশিয়া। আমাদের দেশেও ওই যে পিউ রিসার্চ সেন্টারের একটা আপনার হচ্ছে পরিসংখ্যান আছে, সেখানে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এই সমস্ত এলাকায় 80%, 90%-এর বেশি মানুষ তারা ইসলামী ল কে চায়। কিন্তু আপনি তার তুরস্কের কথা ধরেন অথবা মধ্য এশিয়ার কথা ধরেন, এখানে কিন্তু ইসলামী ফিকহের জনপ্রিয়তা আবেদন অনেক ক্ষেত্রে কমেছে। কিন্তু এর মধ্যে উপমহাদেশে আমাদের উপর অনেক জুলুম হয়েছে, অনেক পরীক্ষা আসছে, কিন্তু কোনো কোনো না কোনোভাবে আল্লাহর রহমত বলেন, আল্লাহর বরকত বলেন, অথবা আমাদের ওলামায়ে কেরামের, আমি বারবার বলতেছি ওলামায়ে কেরাম বলতে আপনারা কোনো নির্দিষ্ট গোষ্ঠী বুঝেন না, সব ঘরানার ওলামায়ে কেরামের প্রচেষ্টার প্রেক্ষিতে। কারণ এই কথা বারবার কেন বলতেছি, সব ঘরানার আজকে আমি হচ্ছে ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহর একটা বই পড়তেছিলাম। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলী যখন হচ্ছে যে ইহয়া উলুমুদ্দিন বইটা লেখেন, তখন একটা আলোচনা উঠাই দেওয়া হয়েছে যে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলীর আকীদা ঠিক নেই, অথবা উনি ফিক ঠিক মতো বুঝেন না। তো উনি এর উত্তরে একটা বই লিখছেন যেটার নাম হচ্ছে ফাইসালুত তাফরিকা। তো এই বইটার মধ্যে তিনি যেটা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে আমার পূর্বসূরি যারা, ওনার হচ্ছে আশারি এবং শাফিঈ, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন তাদের মানে অক্ষরে অক্ষরে মানতে হবে, এটা কেন জরুরি? ইমাম আশারি রহমাতুল্লাহ আলাইহি তো তার পূর্বসূরি, তার উস্তাদের সব কথা মানেন নাই। তাইলে ইমাম আশারি রহমাতুল্লাহ আলাইহি কি কারণে শ্রেষ্ঠ হয়ে গেলেন যে আবু বকর বাকিল্লানি রাহিমাহুল্লাহ তার সব কথাই মানতে হবে? কেন একজন আরেকজনের থেকে বেশি শ্রেষ্ঠ যে তার কথাই মানতে হবে? তো এই বইয়ে, এই যে ফাইসালুত তাফরিকা, এই বইয়ে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি একটা জিনিস চেষ্টা করেছেন। সেই চেষ্টাটা হচ্ছে তিনি একটা ভয়াবহতা টের পাইছেন। এবং আপনার মনে রাখতে হবে এই ভয়াবহতাটা কোথায়? এটা হচ্ছে বাগদাদে বসে বা বাগদাদ কেন্দ্রিক। আপনারা জানেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির সময়কালটা। তখন কিন্তু হচ্ছে যে একটা মুসলিম সভ্যতার মধ্যে বাগদাদ কেন্দ্রিক একটা উগ্রপন্থার জন্ম নিয়েছিল। যে উগ্রপন্থার কারণে আমরা জানি যে ইমাম তাবারি রহিমাহুল্লাহ সহ, মানে কেউ যদি একটু দ্বিমত করত, ধরেন কেউ হচ্ছে হাম্বলি আর আরেকজন হচ্ছে হাম্বলি না, হানাফি, শাফিঈ, তাদেরকে বাগদাদে কোন রকমের ধর্মচর্চা করতে দেওয়া হতো না। এবং আপনারা জানেন ইমাম জুয়াইনি রহিমাহুল্লাহর কথা জানেন। ইমাম জুয়াইনিকে কিন্তু হচ্ছে যে খোরাসান থেকে
তাকে হিজরত করে কোথায় যেতে হয়েছে? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ কিন্তু ইমাম জুয়াইনিকে হিজরত করে কোথায় যেতে হয়েছে? মক্কায় যেতে হয়েছে। তার মানে হচ্ছে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ দেখতেছেন যেটা তো ভয়াবহ অবস্থা, আমার সাথে একটু দ্বিমত হয়েছে, আমাকে ইসলাম থেকে বের করে দিচ্ছে। তো ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এই বইয়ের মধ্যে আরেকটা চেষ্টা করছেন, তিনি প্রতিটা বড় বড় গ্রুপ, মুআতাজিলা, হাম্বলি মাযহাব মানে যেটাকে সালাফি বলে, এবং আশআরি, মাতুরিদি, প্রত্যেকের কথার পক্ষে যে যুক্তি থাকতে পারে সেটা তিনি দেখাইছেন। এই কাজটা দেখেন, ইমাম গাজ্জালীর কিন্তু নিজস্ব একটা অবস্থান আছে। অবস্থানটা কি? অবস্থানটা হচ্ছে শাফিঈ এবং আশআরি। কিন্তু তিনি দেখলেন যে হচ্ছে তার সোসাইটি, তার সময়ের সোসাইটি প্রথমত হচ্ছে যে বিরোধিতা করছে মুতাজিলাদের, বিরোধিতা করছে হচ্ছে সালাফিদের। কিন্তু একটা পর্যায়ে এসে ইমাম গাজ্জালীর মতো ব্যক্তির ঈমান নিয়ে, তার চর্চা নিয়ে, তার ইলম নিয়ে প্রশ্ন করা শুরু করছে। তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে এটা তো থামাইতে হবে যেকোনো ভাবে। তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই বইয়ের মধ্যে দিয়ে যে কাজটা করছেন সেটা হচ্ছে যে প্রত্যেকের পক্ষে যুক্তি দাঁড় করাইছে। যে মুতাজিলাদের সাথে আমাদের দ্বিমত আছে, কিন্তু তার কথা এরকম একটা যুক্তি হতে পারে, কিন্তু তাদের পক্ষে একটা যুক্তি দাঁড় করাইছেন যাতে হচ্ছে সোসাইটিটা একটা পর্যায়ের দ্বিমত করার যাতে সুযোগ থাকে। এখন দ্বিমত করার আগে তাকে যদি টেবিল থেকে টান দিয়ে সরাই ফেলা হয়, তাহলে তো দ্বিমত করার সুযোগটাও নাই। এখন এটা এই জন্য বলতেছি যে অনেক সময় আমাকে যখন, না আমি ধরেন বিভিন্ন সেমিনারে যাই, আমাকে যখন বলা হয় যে হচ্ছে কই মাদ্রাসা থেকে আসা বা কওমি আকীদার, কোট আকীদার, তখন অনেক ক্ষেত্রে আমার একটু বিব্রত বোধ করি। বিব্রত এই জন্য বোধ করি যে আমি তো ধরেন কথার কথা একটা ইলমি জায়গা থেকে, আপনি কি একজন অর্থনীতিবিদকে বলেন যে সে হচ্ছে আলিয়ার ছাত্র অথবা ঢাকা ইউনিভার্সিটির অথবা হচ্ছে যে জাহাঙ্গীরনগরের, এভাবে তো গোষ্ঠীকেন্দ্রিক এটা করা হয় না। থানভীর রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রে এই বিষয়টা ছিল, তিনি কিন্তু ধরেন তাকে কিন্তু তাকফির করা হয়েছে বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে, কিন্তু মানে সরাসরি শাব্দিকভাবে থানভীর রহমতুল্লাহ আলাইহিকে তাকফির করছে ধরেন কথার কথা আহমদ রেজা খান বেরলভী। কিন্তু থানভীর রহমতুল্লাহ আলাইহি আহমদ রেজা খান বেরলভীর পক্ষে দাঁড়াইছেন। তাকে কাফের করা বলা যাবে না, তাকে হচ্ছে যে মানে আলেম, তিনি যে একজন আলেম, তারও যে একটা মত আছে, এটা থেকে বের করা যাবে না, তার মতামতের অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না, এটার পক্ষে কিন্তু থানভীর রহমতুল্লাহ আলাইহি দাঁড়াইছেন। এবং আপনার সালাফিদের পক্ষেও, মানে সালাফি যারা তৎকালীন এবং মানে আর্লি যে দেওবন্দি যে ধারা, সেখানে কিন্তু আপনি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকেও জাস্টিফিকেশন, আমি বলতেছি যে তার আরেক ধারা, কিন্তু তার মতেরও একটা ভ্যালিডেশন আছে। তো থানভীর রহমতুল্লাহ আলাইহিকে এগুলো শুনে থানভীর রহমতুল্লাহ আলাইহিকে বলতেছে যে, লোকজন বলতেছে যে আপনি তো শুনছি যে আপনি দেওবন্দের ছাত্র, কিন্তু তাহলে আপনি হচ্ছে বেরলভী এবং হচ্ছে যে সালাফিদের কিভাবে আপনি সাফাই গান, মানে রহমতুল্লাহ আলাইহি এটা মজা করে তার বইয়ের মধ্যে লিখতেছে। তো এই বিষয়টা আমাদের মাথায় রাখা জরুরি যে আমরা যখন ট্রেডিশনের জায়গা থেকে কথা বলি, তখন সবার একটা স্পেস রেখে, অবশ্যই আমার একটা মত থাকবে। এবং ধরেন কথার কথা, বাংলাদেশে বর্তমানে আহমদুল্লাহ সাহেব এবং আজহারি সাহেব দুজন অত্যন্ত বড় আলেম, অনেক ক্ষেত্রে পজিশন গ্রহণ করেন না, অর্থাৎ ফিকহি অথবা থিওলজিক্যাল পজিশন গ্রহণ করেন না। এখন তারা পজিশন গ্রহণ করতে পারবেন না, মানে এটা একটা জটিলতা আছে, কারণ তারা এত বেশি জনপ্রিয়, তারা যদি পজিশন গ্রহণ করেন সাথে সাথে হচ্ছে যে একটা ঝড় নেমে আসবে। কিন্তু আপনাদের কি কখনো মনে হয় না যে দ্বিমতের জায়গা যদি না থাকে, যদি আপনি পজিশন গ্রহণ না করতে পারেন, আপনি যদি না বলতে পারেন যে আপনি হানাফি, আপনি যদি না বলতে পারেন যে আমি মাতুরিদি, আপনার যদি সবসময় হচ্ছে নিরপেক্ষ থাকতে হয়, তাহলে আপনি পজিশন গ্রহণ করা ছাড়া আপনি আসলে ইলম চর্চা কেমনে করবেন, ট্রেডিশন চর্চা কেমনে করবেন? তাহলে বিপদটা দুই দিকের। একটা বিপদ হচ্ছে যে আপনি যখন দ্বিমত করতেছেন বেলবিদের সাথে কথার কথা অথবা সালাফিদের সাথে দ্বিমত করতেছেন, তখন লোকজন হচ্ছে তাদেরকে, আপনার যে অনুসারীরা, তারা তাদেরকে ইসলাম থেকে খারিজ করে দেওয়ার চেষ্টা করবে। আবার আপনি যখন স্পেস ক্রিয়েট করবেন, তখন মানে এমন একটা মানে পরিস্থিতি সৃষ্টি হবে যে আপনি কি পজিশন নিচ্ছেন কিনা। পজিশন নেওয়াটা কিন্তু জরুরি। ধরেন সবসময় ইসলামে জ্ঞান চর্চাটা এটা মাযহাব ভিত্তিক চর্চা। আপনি ইসলামী হিস্ট্রিতে এমন কোনো বড় আলেম পাবেন না যিনি নিজেকে নির্দিষ্ট মাযহাবের বলতেন না। ধরেন ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহর কথা বলতে পারেন, কিন্তু ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তো হচ্ছে হাম্বলি মাযহাবকে কেন্দ্র করে তিনি এই চর্চাটা করেছেন, কারণ জ্ঞান সবসময় হচ্ছে সিলসিলাকে কেন্দ্র করে আগায় যায়। এখন সিলসিলাকে কেন্দ্র করে যখন আগায় যায়, তখন অনেক সময় দ্বিমত থাকে। যেমন আমরা ধরেন কথার কথা, আমি যদিও মানে দেওবন্দি সিলসিলা ট্রেডিশনের সাথে চর্চা করেছি, কিন্তু অনেক বিষয়ে স্পষ্টভাবে থানভীর রহমতুল্লাহ আলাইহি হচ্ছে যে কাসিম নানভী রহমতুল্লাহ আলাইহির সাথে দ্বিমত করেছেন। এবং হচ্ছে যে মানে সামনে আমি এক দুইটা দৃষ্টান্ত দিব। অনেক টপিকে হচ্ছে যে থানভীর রহমতুল্লাহ আলাইহি তার যে তাসাউফের যিনি মানে শায়েখ ছিলেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মেক্কি, তার সাথে দ্বিমত করছেন।
ইমাম গাঙ্গুহি রহমাল্লাহর সাথে দ্বিমত করছেন। এই যে দ্বিমত করা যে যায়, এটা যদি না থাকে তাহলে তো আসলে মানে রাস্তায় বসে আসলে পটল টটল বেচা, এটা মানে রাস্তায় বেচাটা এটা অনেক ভালো, পলিটিক্স করা অনেক ভালো। কারণ পলিটিক্স করলে হচ্ছে যে আগামীবার নির্বাচিত হইতে হবে, এবং আগামীবার যেহেতু নির্বাচিত হইতে হবে সুতরাং সবাইকে একটু খুশি রাখতে হবে। তো এখন দেখেন এই যে ফিককে যে আদালত থেকে সরাই দিল, এটার একটা আরেকটা বিপর্যয় হচ্ছে এটা দেখেন। আপনি যদি হচ্ছে আমেরিকান কনস্টিটিউশন দেখেন, দেখবেন যে হচ্ছে বিচারকদের কিন্তু কোনো মানে মেয়াদ নেই। আমরা জানি যে সংসদ সদস্যদের মেয়াদ আছে, তাই না? তার পুনরায় নির্বাচিত হয়ে আসতে হয়, কিন্তু বিচারকদের কি করতে হয় না, পুনরায় নির্বাচিত হয়ে আসতে হয় না। এটার কারণ কি? এটার পিছনের ফিলোসফি, এটার কারণ হচ্ছে আপনি যদি বিচারককে এই স্বাধীনতা না দেন যে তুমি তোমার মতটা বলবা, সোসাইটি কি বলে তোমার এটা কোনো ধর্তব্য নাই, এইটা যদি আপনি এই স্বাধীনতাটা, এই সার্বভৌমত্বটা, এই অধিকারটা যদি আপনি না দেন, তাহলে সে কি একটা সোসাইটির বাইরে গিয়ে কথা বলতে পারবে? পারবে না। তাহলে ফিককে যখন রাষ্ট্র থেকে সরাই দেওয়া হলো, তখন ওলামারা এত পপুলিস্ট কেন? বর্তমানের যে ধরেন কথার কথা আমাদের যে ধর্মীয় চর্চা হচ্ছে, আমি কি অনেক বেশি এটা পাবলিক হলে কিন্তু ঝামেলা আছে। তো ধরেন ওলামারা কেন হচ্ছে যে জনপ্রিয় কথা বলে? কারণ তার কিন্তু হচ্ছে আগামীকালকে ওয়াজ করতে হবে, ওয়াজের দাওয়াত পাইতে হবে। তার কিন্তু হচ্ছে যে ধরেন কথার কথা তার মাদ্রাসার আপনি তো কালকে অনুদান এসে দিবেন না যদি আপনার সাথে কালকে দ্বিমত হয়। এবং পাশাপাশি হচ্ছে যে ধরেন ইউনিভার্সিটির সিস্টেমের মধ্যেও, আমেরিকার সিস্টেমে, বাংলাদেশে তো ধরেন অনেক কিছু প্রতিষ্ঠান গড়ে ওঠে নাই, আমেরিকান সিস্টেমের মধ্যেও কিন্তু টিচারদেরকে একটা পর্যায়ে গিয়ে টেনিউর দেওয়া হয়। এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে আপনার একাডেমিক ফ্রিডম, তাকে রাষ্ট্র কিছু করতে পারবে না। মানে একটা পর্যায়ে একটা অ্যাসেসমেন্টের ভিত্তিতে, বাংলাদেশে কোনোটাই নেই, মানে ওই যে রাষ্ট্র মানে রাষ্ট্রের থেকে প্রোটেকশনও নাই, আবার হচ্ছে যে একটা যে অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে যে আপনার একটা মানে টেনিওরটা অর্জন করতে হবে সেটাও নাই। মানে খুব, তো এখন কথা হচ্ছে যে অথবা ধরেন আপনি একটা মাদ্রাসায় পড়ান, সেই মাদ্রাসাটা হচ্ছে হয়তো ধরেন আলিয়া মাদ্রাসায় পড়ান যেটা জামাত নিয়ন্ত্রণ করে, অথবা ধরেন আপনি একটা কবি মাদ্রাসায় পড়ান যেটা হচ্ছে যে কোরআন দেওবন্দি আলেমরা নিয়ন্ত্রণ করে, অথবা আরেকটা আপনি হচ্ছে বেরলভীদের মাদ্রাসায় পড়ান। এখন আপনি কি বেরলভী সিলসিলার বাইরে গিয়ে কোনো মতামত প্রকাশ করতে পারবেন কিনা? আপনি দেওবন্দি বড় স্টাবলিশ মতামতের বাইরে গিয়ে কোনো মতামত প্রকাশ করতে পারবেন কিনা? অথবা আপনি যদি তামিল মিল্লাতে পড়েন, আপনি কি হচ্ছে যে দ্বিমতটা প্রকাশ করতে পারবেন কিনা? এইটা আসলে একটা বিশাল এটা একটা জটিল জায়গা। যদি এই স্বাধীনতাটা নিশ্চিত না করা যায়, তাহলে এলম চর্চা করার কোনো দরকার নেই। কারণ আপনি যদি হচ্ছে এলম অথবা নলেজ চর্চা করেন, আপনি তো স্যাক্রিফাইস করতেছেন ভাই। মানে ধরেন কথার কথা হচ্ছে আপনি তো ব্যবসা করতে পারতেন, আপনি তো হচ্ছে যে প্রফেশনাল জব করতে পারতেন। মুসলমানরা কেন প্রোডাক্টিভ না? বা ইসলামিক স্টাডিজ থেকে বাংলাদেশ কি পেয়েছে? অথবা মাদ্রাসার লোকজনের প্রোডাকশন কি? এখন এই যে লিবারেল আর্টস যেগুলো, মানে ইউরোপেও কিন্তু বিষয়টা নেই, ইউরোপেও কিন্তু হচ্ছে লিবারেল আর্টস যারা চর্চা করে তারা প্রোডাকশনে কেন যাবে? মানে ধরেন কথার কথা ইকোনমিক যে প্রোডাকশনের যে আইডিয়া, ডেভেলপমেন্টের যে আইডিয়া, সেটা তো হচ্ছে যারা সোশিওলজির সাথে যুক্ত, যারা হচ্ছে যে আপনার মানে লিবারেল আর্টস বা হিউম্যান সায়েন্সের সাথে যুক্ত, তারা কেন প্রোডাকশনের দায়িত্ব নিতে হবে? তার মানে হচ্ছে এই যে নলেজ, ইসলামী নলেজ বা ট্রেডিশন যারা চর্চা করে, তাদের দুই দিক থেকে দুইটা ঝুঁকি আছে। একটা ঝুঁকি হচ্ছে যে ভিতর থেকে, যে আপনি দ্বিমত করার সুযোগ পাচ্ছেন না, এবং আপনার যে বিপরীত পক্ষ তাকে আপনি স্পেস দিলে আপনি বিপদে পড়ে যাবেন। আর আরেকটা দিকে হচ্ছে যে মডার্নিটি, সে হচ্ছে ইউনিভার্সিটিটা বানাইছে হচ্ছে যে আপনার চাকরিজীবী বানানোর জন্য, শ্রমিক বানানোর জন্য। এই জন্য কিন্তু ওয়েস্টে, আপনারা জানেন যে ওয়েস্টে কিন্তু হচ্ছে লিবারেল আর্টস এবং সোশিওলজি, এটা কিন্তু এটার ঘটতেছে, ছাত্র কমতেছে এবং ভয়াবহ অবস্থা, মানে ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে। অনেক কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, অনেক ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, বা চালাইতে অসুবিধা হচ্ছে। দ্যাট মিনস মডার্নিটি অথবা বাংলাদেশের ধরেন সুশীল সমাজ অথবা বুদ্ধিজীবী, তারা মাদ্রাসাগুলোকে অথবা ইসলামী ট্রেডিশনকে, ইসলামী নলেজ সিস্টেমকে তারা যেই ক্রিটিক করে, সেই ক্রিটিকের কারণে কিন্তু ওয়েস্টার্ন নলেজ সিস্টেম হচ্ছে বিপদে পড়তেছে। বিষয়টা বুঝতে পারতেছেন নাকি বুঝতে পারতেছেন না? কিভাবে বিপদে পড়তেছে? কারণ ওয়েস্টার্ন নলেজটা হচ্ছে প্রোডাকশনের জন্য, অর্থনৈতিক প্রোডাকশনের জন্য, শ্রমিক বানানোর জন্য। এখন আপনি যদি হচ্ছে আজকে যে এটা চর্চাটা করতেছেন, আমি যে ধরেন এই আলোচনাটা করতেছি, আপনি এটা দিয়ে কি ধরেন কালকে মানে আপনার যে পার্সোনাল যে আয়, এটা কি 2 টাকা বাড়বে? 2 টাকা বাড়বে না। আপনার কি হচ্ছে প্রোডাকশন মানে বাড়বে না। তার মানে হচ্ছে যে আপনি কিন্তু হচ্ছে এটা স্যাক্রিফাইস করে এই চর্চাটা করতেছেন। আপনি ইসলামী ট্র্যাডিশনে যে চর্চা করতেছেন, এটা কিন্তু একটা স্যাক্রিফাইস, এটা কিন্তু একটা কোরবানি। তো এই কোরবানিটা কইরা যদি আপনি স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারেন, না পারেন, তাহলে দরকার কি? আমি ধরেন কথার কথা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং করতে পারি,
অথবা হচ্ছে যে থানভীরুল্লাহ আলীর একটা মজার গল্প আছে, গল্পটা বলি। থানভীরুল্লাহ আলী হচ্ছে যে তিনি দেওবন্দ থেকে ফারেক হওয়ার পরে তিনি হচ্ছে কানপুর একটা জায়গায় তিনি পড়াইতে গেছেন। তো পড়াইতে যাওয়ার পর কিছুদিন পরে, অল্প কিছুদিন, থানভীরুল্লাহ মোটামুটি একটা বড় লোকের সন্তান ছিলেন, মধ্যবিত্ত অথবা উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিল। তিনি যখন মাদ্রাসায় গেলেন কিছুদিন পরে তাকে বলা হচ্ছে যে চাঁদা উঠাইতে হবে, আপনার লোকজনের কাছে যাইতে হবে। তো মানে থানভীরুল্লাহ আলী এটা হচ্ছে যে তার ইয়ের মধ্যে, অহমার মধ্যে লেগে গেছে যে আমি পড়লাম, মানে একটা মানে আমি লাইফে স্যাক্রিফাইস করলাম, কুরবানি করলাম, এখন যদি থার্ড ক্লাস লোকের কাছে যায় আমার হচ্ছে যে চাঁদা চাইতে হয়, তাহলে এইটার তো মানে ধরেন চাঁদা জিনিসটা এমন, চাঁদা জিনিসটা ধরেন ডোনেশন তো নানান জনের কাছে নেওয়া যায়, কিন্তু চাঁদা বলতে যে ক্যাটাগরিটা দাঁড়াইছে এটা আপনার সোসাইটির এমন একটা অংশের কাছে যাইতে হবে যে অংশটার কাছে গেলে আপনি সম্মান রাখাটা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যাবে। তার মধ্যে বলতেছে যে আমি মাদ্রাসায় পড়লাম হচ্ছে সম্মানের জন্য, একটা স্যাক্রিফাইস করলাম, এখন সেই সম্মানটা যদি আমি ধরে রাখতে না পারি তাহলে আমি মাদ্রাসায় পড়াবো না। তো তিনি হচ্ছে যে বাসায় চলে গেলেন, বাড়িতে চলে গেলেন, এই মানে এই অবস্থা দেখে বাড়িতে চলে গিয়ে বলতেছেন যে তার বাবাকে বলতেছেন যে না আমি মানে আলেম টালেম হওয়ার বা মাদ্রাসায় পড়ানোর দরকার নেই, আমি হচ্ছে মাদ্রাসায় তো পড়াশোনা করছি, এখন হচ্ছে আমি হাকিম হব। মানে তৎকালীন যুগে হচ্ছে যে না না চিকিৎসক আর কি, হাকিম শব্দটা বললাম, চিকিৎসক শব্দটা বললাম না, কারণ দুইটার রুট ই ভিন্ন আর কি। মানে ওই যে চিকিৎসা যেগুলো করে আর কি, ওই যে ইউনানি এবং হচ্ছে যে হেকিমি আছে না, তো হেকিমি যে চর্চা আছে সেটা করার তিনি আয়ুর্বেদিক, তো তিনি এটা উদ্যোগ নেন। তো একটা পর্যায়ে তার এক বন্ধুর সাথে দেখা হয় বা একজন পরিচিত মানুষের সাথে দেখা হয়, তিনি থানভীরুল্লাহ আলীকে কনভিন্স করে, থানভীরুল্লাহ বাবা কিন্তু রাজি হয়ে গেছে যে তুমি যা বলবা, তোমাকে আমি জমিন লেখা দিচ্ছি, তোমাকে আমি টাকা ঢুকা দিচ্ছি, তুমি তোমার মর্যাদার সাথে তুমি এলেম চর্চা করো বা তুমি জীবনযাপন করো। তোমার যদি হচ্ছে এলেম চর্চা করতে হলে তোমার হচ্ছে তোমার আত্মমর্যাদা এখানে লঙ্ঘন করতে হয়, তাহলে দরকার নাই, তুমি তোমার মর্যাদা নিয়ে থাকো। ইন দ্য মিন টাইম থানভীরুল্লাহ আলীর সাথে আরেকজন তার পরিচিত আরেকজন ব্যক্তির সাথে দেখা হয়েছে। তো তিনি থানভীরুল্লাহ আলী বলতেছেন যে ওই ব্যক্তি তাকে বলতেছেন যে আপনি তো ই হইতে চাচ্ছেন, হেকিমি করতে চাচ্ছেন, ইউনানি চিকিৎসা করতে চাচ্ছেন, কিন্তু আপনি যেই কোরবানিটা যেই কারণে করলেন, আপনি যতদিন মাদ্রাসায় পড়লেন, এলিমটা মানে এলেমটা শিখলেন, এটাই তো চর্চা করতে পারবেন না, তাইলে মানে আপনি মান সম্মান বাঁচাইতে যায় যেই কাজটা একটা পাল্টা আরেকটা দৃষ্টান্ত আরেকটা পথ প্রফেশন বাইসা নিলেন, তাহলে সেই তো আসলে কোরবানিটা তো আপনার লাভ হইল না, এটাও তো আসলে লস, দুই দিকে তো লস। তো ইতিমধ্যে যেটা হয়েছে, একই এলাকায় কানপুর থেকে আরেকটা দল এসে থানভীরুল্লাহর কাছে পরবর্তীতে আইসা বলছে যে আপনি মাদ্রাসায় পড়াবেন, চাঁদা ইত্যাদির দায়িত্ব আমরা নিব, আপনি শুধু মাদ্রাসার দায়িত্ব নেবেন। এবং পরবর্তীতে থানভীরুল্লাহ আলী প্রথম 12-13 বছর তিনি শিক্ষকতা করেন আর কি। আচ্ছা, এখন কই থেকে কোথায় চলে গেলাম, কিন্তু এই বিষয়গুলো বোঝা জরুরি, কারণ আপনি যদি এলেম চর্চা করেন আপনার এটা মাথায় রাখতে হবে, এটা একটা কুরবানি, এবং প্রত্যেকেই কিন্তু কুরবানি দেয়। ধরেন যে চিকিৎসক, যে চিকিৎসা নিয়ে পড়তেছে, যে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছে, তার কিন্তু হচ্ছে প্রফেশনাল লাইফটা সুন্দর, কিন্তু একজন মুসলমান হয়ে কেউ হচ্ছে যে ইলম চর্চা করলো না, এটা ইসলামিক হিস্ট্রিতে বিরল যে আপনি শিক্ষিত হবেন অথচ আপনি ফিকহ জানবেন না, আপনি তাসাউফ জানবেন না, আপনি আকীদা জানবেন না। মুসলিম হিস্ট্রিতে এমন কোন মানে উপনিবেশের আগে এমন কোন জ্ঞানী ব্যক্তি, সে চিকিৎসক হোক, ইঞ্জিনিয়ার হোক, এমন কোন ব্যক্তি পাওয়া যাবে না যে হচ্ছে বেসিক ফিকহ জানে না, আকীদা জানে না, এমন ব্যক্তি পাওয়া যাবে না। এখন ধরেন কথার কথা, ওয়েস্টেও কিন্তু এই ঘটনা ঘটে নাই। ওয়েস্টের মধ্যে যে হচ্ছে ইঞ্জিনিয়ারিং করতেছে, যে হচ্ছে যে আপনার চিকিৎসা বিজ্ঞান নিয়ে আসে, তাকে কিন্তু সোশিওলজি পড়তে হয় না, তার হচ্ছে হিউম্যান সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট পড়তে হয়, ইকোনমিক্স নিয়েও 1-2টা সাবজেক্ট পড়তে হয়। বাংলাদেশের সিস্টেমের কথা আমি জানি না, কিন্তু এটা হচ্ছে ইনিশিয়াল ওয়েস্টার্ন সিস্টেম আর কি। এথিক্স পড়তে হয়, ডাক্তারদের কিন্তু ধরেন তাদের নিজস্ব এথিক্স আছে। তাহলে আমাদের তারও কিন্তু কোরবানি করতে হচ্ছে। কোরবানি কি, সে হয়তো প্রফেশনাল লাইফটা সে গুছায় ফেলছে, কিন্তু একজন ভালো মুসলমান হওয়ার জন্য, ইসলামটাকে ভালোভাবে চর্চা করার জন্য, বুঝে চর্চা করার জন্য, অথবা বাউন্ডারিটা বোঝার জন্য, এই যে ফিকহের যে বাউন্ডারি নির্ধারিত করে দেয়, সে প্রফেশনাল কিন্তু আপনার শিখতে হচ্ছে, ইলম চর্চা করতে হচ্ছে। এখন এক একজনের কোরবানিটা এক এক রকম। যে হচ্ছে প্রফেশনাল লাইফে ঢুকে গেছে, তার কোরবানিটা হচ্ছে যে তার এলএম চর্চা করার জন্য, ইসলামিক ট্রেডিশন শেখার জন্য তার স্যাক্রিফাইস করা লাগে। আর যে হচ্ছে যে ট্রেডিশন চর্চা করতেছে, এলএম চর্চা করতেছে, তারা আসলে প্রফেশনাল লাইফের জন্য কিছু আসলে মানে ভিন্ন কিছু দেখতে হয়। আচ্ছা, এখন দক্ষিণ এশিয়ায় মানে মুসলিম বিশ্বের প্রতি 3 জন মুসলমানের 1 জন বাস করে দক্ষিণ এশিয়ায়, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, এই সমস্ত রাষ্ট্রে। তাহলে আপনি এটা পরিসংখ্যাটা বুঝতেছেন? আমরা দক্ষিণ এশিয়ার হানাফি ফিক নিয়ে কথা বলতেছি, এই আলোচনাটা মুসলিম সারা বিশ্বের
প্রতি 3 জন মুসলমানের একজনকে স্পর্শ করতেছে। তার মানে একটা ফিক নিয়ে আসলে আমাদের আগ্রহটা কেন দরকার? আমরা যে উপনিবেশকালে আমরা যে প্রতিরোধটা গড়ে তুলছি, এই প্রতিরোধটাকে কেন আমাদের ওন করা দরকার? কারণ এইটা হচ্ছে মুসলিম বিশ্বের প্রতি 3 জনের একজনের লাইফকে স্পর্শ করতেছে। এখন হিন্দুস্তানের বিষয়ে যদি বলি, হিন্দুস্তান মুসলিম যে হেরিটেজ বা মুসলিম যে তুরস, সেখানে বলা হয় যে হিন্দুস্তানে আদম আলাইহিস সালাম অবতরণ করেছেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে পৃথিবীর সবচেয়ে সুশীতল বাতাস, শীতল বাতাস এটা হচ্ছে হিন্দুস্তানে। এবং হিন্দুস্তানের যে গাছপালা, আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে গাছপালার মধ্যে একটা বিশেষ স্বতন্ত্রতা অথবা বিশিষ্টতা আছে। এটার কারণ হচ্ছে জান্নাতি বাতাসের একটা সুফল আছে। এবং গাজওয়া হিন্দের কথা আপনারা জানেন যে গাজওয়া হিন্দ হয়েছে কি হয় নাই, এবং বাংলাদেশের এটা একটা পলিটিক্যাল ইস্যু। তো মানে মোট কথা আমি এই আলোচনাগুলো কেন করতেছি, গাজওয়া হিন্দের কথা বললাম, এরপর আদম আলাইহিস সালামের অবতরণের কথা বললাম, অথবা হচ্ছে সবচেয়ে আল্লাহ রাদিয়াল্লাহু যেটা বলতেছেন যে জান্নাতের বাতাস এবং হচ্ছে যে সুজলা সুফলা এই এলাকা যে হয়েছে, অঞ্চল যে হয়েছে, এটা কেন বলতেছি? কারণ অনেকে মনে করে হচ্ছে শুধুমাত্র মক্কা মদিনা আরবটাই হচ্ছে ইসলামের কেন্দ্রীয় ভূমি, অন্যগুলো সম্ভবত ইসলামের কেন্দ্রীয় ভূমি না। কিন্তু আল্লাহর দুনিয়ায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান যেমন আল্লাহ সৃষ্টি করছে, মক্কা মদিনা যেমন আল্লাহ সৃষ্টি করছে, ভারত পাকিস্তান তো আল্লাহ সৃষ্টি করছে। তাইলে এই এলাকায় যে আমার জন্ম, এলাকার তো আমার দায়িত্ব আছে। মানে প্রতিটা এলাকায় আল্লাহর সৃষ্টি করা, এবং এইখানেও ইসলামিক ট্রেডিশনের মধ্যেও হিন্দুস্তান একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখন হিন্দুস্তানের দুইটা ভাগ করা হয় ইসলামিক ট্রেডিশনের মধ্যে, একটা হচ্ছে উত্তর অংশ আর দক্ষিণ অংশ। উত্তর অংশকে বলা হচ্ছে সিন্ধ আর দক্ষিণ অংশকে বলা হচ্ছে হিন্দ, অর্থাৎ সিন্ধু নদীর এক পাশ উত্তর পাশ আর হচ্ছে দক্ষিণ পাশ। এটা বলা হয়, ইয়াকুত হামামি বলছেন যে নূহ আলাইহিস সালামের দুই নাতি হচ্ছে যে সিন্ধ আর হিন্দ, এটা একটা কথিত আছে। এখন ব্রিটিশরা যখন আসে তখন তারা হিন্দুস্তান শব্দটা পাল্টায়া তারা হচ্ছে যে ইন্ডিয়া শব্দটা গ্রহণ করে। এটা নিছক হচ্ছে যে শব্দের পরিবর্তন না, এটা একই সাথে হচ্ছে নতুন হিস্ট্রি, নতুন আইডেন্টিটি ক্রিয়েটের চেষ্টা। এবং ব্রিটিশরা যখন আসে তারা কিন্তু একদল ঐতিহাসিক ইতিহাসবিদও নিয়ে আসে। নেপোলিয়ন হচ্ছে যে আপনার প্রত্নতত্ত্ববিদ নিয়ে আসছিল, আর ব্রিটিশরা হচ্ছে যে বিশেষভাবে মনোযোগ দিছে হচ্ছে হিস্ট্রির উপরে। তারাও প্রত্নতত্ত্বের দিকে মনোযোগ দিছে, কিন্তু তাদেরও একটা বিশেষ মনোযোগ ছিল হিস্ট্রির উপরে। তারা নতুন করে হিস্ট্রিটা লেখার চেষ্টা করে, এবং এই আইডেন্টিটিটা পরিবর্তন করার জন্যই তারা ইন্ডিয়া নামটা দেয়। এখন ধরেন মুসলমানরা যখন হিন্দুস্তান বলতো অথবা হিন্দি বলতো, তখন তারা নির্দিষ্ট ধর্ম বুঝাইতো না। হিন্দি মানে হচ্ছে এখানে মুসলমানও আছে, হিন্দুরাও আছে। মুসলমানদের সময় হচ্ছে হিন্দুস্তানি একটা ভাষা ছিল, উর্দু বলেন হিন্দু বলেন, দুইটা ভাষায় কিন্তু একটা কমন ভাষা ছিল। এবং হিন্দুস্তান বললে এটা বুঝে যেতে হচ্ছে টোটাল সবার রাষ্ট্র। এটা যেমন হিন্দুদের রাষ্ট্র, এটা মুসলমানদের রাষ্ট্র, এটা শিখদের রাষ্ট্র। কিন্তু ব্রিটিশরা এসে এই যে হিন্দ শব্দটাকে বা হিন্দু শব্দটাকে একটা ধর্মীয় রূপান্তর করলো, একটা ধর্মীয় ক্যাটাগরিতে পরিণত করলো। আর যখন হচ্ছে যে কংগ্রেস অথবা বিজেপি যখন দখল করলো, যখন আপনার পার্টিশনের পরে, তারা নতুন আরেকটা শব্দ আনলো, সেটা হচ্ছে ভারতবর্ষ। তো হিন্দুস্তান, ইন্ডিয়া, ভারতবর্ষ। তো ভারতবর্ষের মহাভারত এবং ভারতবর্ষ এটা কিন্তু নিজস্ব কিছু পলিটিক্স আছে। আমি শুধু এতটুকু বলে সামনে যাই যে আপনি যে হচ্ছে বিজেপির প্রধানত তাদের যে বয়ান দেখেন, তারা বলার চেষ্টা করে হচ্ছে হিন্দুস্তানি তারাই যাদের জন্য হচ্ছে হিন্দুস্তান পবিত্র ভূমি এবং মাতৃভূমি। শুধু মাতৃভূমি হলে চলবে না, বিজেপি বলার চেষ্টা করে আপনার পবিত্র ভূমি হতে হবে। বিজেপির বয়ান হচ্ছে যে যেহেতু হিন্দুস্তান মুসলমানদের জন্য পবিত্র ভূমি না, এই জন্য মুসলমানরা হচ্ছে বহিরাগত। এটা একটা বিশাল বয়ান আছে, বিশাল আলোচনা আছে, আমি সেদিকে যাব না। দ্যাট মিনস হচ্ছে বিজেপির আপনি যদি হচ্ছে যে শুরুর দিকের যারা তাত্ত্বিক ছিলেন তাদের বয়ানগুলো পড়াটা জরুরি, ট্রান্সফরমেশন কিভাবে ঘটছে। পাশাপাশি হচ্ছে যে ওই যে মান্নান আহমেদ আসিফ, তার বইটা যদি পড়েন তাহলে দেখবেন যে হচ্ছে কিভাবে ব্রিটিশরা মুসলমান হিন্দুস্তান থেকে কিভাবে ইন্ডিয়াতে রূপান্তরিত করলো। ভারতবর্ষে বা উপমহাদেশে দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম ইসলাম এসেছে প্রধানত, যদি আমরা পাকিস্তান এবং আফগানিস্তানের অংশকে বাদ দিই, প্রধানত বর্তমান ভারত এবং বাংলাদেশে প্রধানত ইসলাম এসেছে সমুদ্র পথে, এবং ইয়ামান থেকে প্রচুর লোকজন এসেছেন। এটা অনেকে প্যাচ লাগায়, ইয়ামানের ইনিশিয়াল যুগে, ইসলামের প্রাথমিক যুগে ইয়ামানিরা ছিল হানাফি। তার মানে প্রাথমিক যুগে ভারতবর্ষে যারা আসছেন ইয়ামান থেকে, তারা কিন্তু হানাফিরা আসছে। পরবর্তীতে 500 শতকের দিকে ইয়ামানটা হচ্ছে 300 থেকে 500-700 শতকের দিকে ইয়ামানের সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে শাফেঈদের সাথে চলে যায়। এজন্য ওই সময়ে
যাদের মাধ্যমে হচ্ছে ইয়ামানিরা যে সমস্ত এলাকায় গেছে, যেমন কেরালা, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সেই সমস্ত এলাকায় কিন্তু শাফিঈ মাযহাব। আচ্ছা, কিন্তু এরপরে মঙ্গলদের আক্রমণ ঘটে হচ্ছে মধ্য এশিয়ায়। হানাফিরা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ ছিল কোথায়? মধ্য এশিয়ায়। তো মঙ্গলদের যখন আক্রমণ হইল, মঙ্গলদের আক্রমণটা মধ্য এশিয়ার জন্য ছিল মুসিবত, আর আমাদের জন্য ছিল নিয়ামত। আমাদের জন্য, ভারতবর্ষের জন্য কিভাবে নিয়ামত ছিল? কারণ মঙ্গলদের আক্রমণের প্রেক্ষিতে মধ্য এশিয়ান যে বড় বড় স্কলাররা ছিলেন, কারণ হানাফি মাযহাবের প্রধানত মেইনলি চর্চা হয়েছে কিন্তু মধ্য এশিয়ায়, উজবেকিস্তান, তুর্কিস্তান, ওই সমস্ত এলাকা। ইমাম মাতুরিদি রহিমাহুল্লাহ কোথার? হেদায়ের লেখক কোথার? ওই এলাকা। তা যখনই আক্রমণটা হলো, তখন প্রফেশনালসরা, স্কলার্সরা হিউজ সংখ্যায়, বিপুল সংখ্যায় তারা কোথায় চলে আসলেন? তারা দক্ষিণ এশিয়ায় চলে আসলেন, মানে বাংলাদেশে চলে আসলেন, ইন্ডিয়ায় চলে আসলেন, পাকিস্তানে চলে আসলেন, এবং তাদের মাধ্যমেই আসলে দক্ষিণ এশিয়া একটা হচ্ছে রেডিমেড একটা স্কলারশিপ পেয়ে গেছে। কারণ একটা স্কলারশিপ ক্রিয়েট করা এটা বাড়ির কাছে কথা না। অনেকে বলার চেষ্টা করে যে ব্রিটিশদের আগে মুঘল আমলে ভারতবর্ষে কোনো স্কলারশিপ ছিল না, কিন্তু অত্যন্ত রিচ এবং শক্তিশালী হানাফি স্কলারশিপ ভারতবর্ষে ছিল। আপনারা ফতোয়া আলমগীরের কথা জানেন, তাতার খানিয়ার কথা জানেন, প্রায় 10টার মতো কিতাব, 10-15টার মতো গুরুত্বপূর্ণ কিতাব রচিত হয়েছে। এবং শাসকদের, এবং বাবরও কিন্তু হচ্ছে একটা ফিকহি কিতাব। বড় বড় যারা শাসক ছিলেন, তারা যখন শাসন ক্ষমতায়, মুঘলরা এবং মুঘলদের আগে সুলতান যারা ছিলেন, তারা যখন হচ্ছে যে ক্ষমতায় অধিষ্ঠিত হতেন, তারা সাথে সাথে হচ্ছে একটা ফিকহি কিতাব রচনার উদ্যোগ নিতেন। এটা হচ্ছে তাদের কৃতিত্ব। এখনকার কৃতিত্ব ধরেন কি, মেট্রো রেল, অথবা হচ্ছে যে আর কি আছে, আরো বিভিন্ন কিছু আছে। তৎকালীন সময়ে এক একজন মুসলিম শাসক যারা ছিলেন ভারতবর্ষে, তাদের কৃতিত্ব ছিল হচ্ছে যে তারা এক একজন এক একটা, মানে ফিকহি ট্রেডিশনাল একটা গুরুত্বপূর্ণ কিতাব তারা এক একটা রচনা করেছেন। মুঘল যুগে আসলে হানাফি ফিকহের মধ্যে মোটা দাগে 2-3টা পরিবর্তন আসে, যেটা হচ্ছে যে আমরা পরবর্তী আমাদের কাজে লাগবে। প্রথম হচ্ছে যে হানাফি ফিকহের শুরুর দিকে হাদিসের চর্চাটা একটু কম ছিল। আব্দুল হক মুহাদ্দিস দেহলভির মাধ্যমে এবং অন্যান্যদের মাধ্যমে হাদিসের চর্চা বৃদ্ধি পায়, এবং মুজাদ্দেদ আল-ফসানি রাহিমাহুল্লাহর মাধ্যমে একটা বিদআত বিরোধিতা বৃদ্ধি পায়। এবং সর্বশেষ হচ্ছে যে আপনার শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভি রহিমাহুল্লাহর মাধ্যমে 2টা বিষয় হানাফি ফিকহের মধ্যে অন্তর্ভুক্ত হয়। সেই দুটো বিষয় কি? এক হচ্ছে মাকাসিদের চর্চা শুরু হয়, এবং তৎকালীন সময়ে যেহেতু ব্রিটিশদের প্রভাব বৃদ্ধি পাচ্ছিল, অথবা হচ্ছে যে মুঘল শাসন আমলটা পতনের মুখে ছিল, এই জন্য দেহলভি রহিমাহুল্লাহ রাজনীতিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন। তার মানে ব্রিটিশ পূর্ব আমলে হানাফি ফিকহের মধ্যে মোটা দাগে বেশ কিছু বাকবদল ঘটছে। এর মধ্যে একটা হচ্ছে হাদিসের অন্তর্ভুক্তি, এরপরে হচ্ছে যে বিদআত বিরোধিতা এবং মাকাসিদের অন্তর্ভুক্তি, এবং রাজনৈতিক ডিসকোর্সের অন্তর্ভুক্তি। এখন আমরা পরবর্তী আলোচনায় যাই যে ব্রিটিশরা হানাফি ফিকহের মধ্যে আসলে কিভাবে প্রভাব বিস্তার করেছে, এর ফলাফল কি হয়েছে। ব্রিটিশরা প্রধানত ভারতবর্ষে আসে হচ্ছে যে অর্থনৈতিক উদ্দেশ্যে। তারা এখান থেকে লুটপাট চালাবে, দখল করবে। এখন লুটপাট চালানোর জন্য তো হচ্ছে যে আপনার রাজনৈতিক সক্ষমতা লাগবে, এবং তারা বলার চেষ্টা করলো যে এই এলাকার মানুষ হচ্ছে আনসিভিলাইজড, ভারতবর্ষের লোকজন হচ্ছে যে তারা অসভ্য। এখন অসভ্যদের তাদের নিজেদের স্বার্থে তাদেরকে হচ্ছে যে রাজনৈতিক নিয়ন্ত্রণ তাদের নিতে হবে, এবং এটা একটা পর্যায়ে ব্রিটিশরা বলার চেষ্টা করে এটা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব। অর্থাৎ ভারতবর্ষকে হচ্ছে যে কলোনাইজ করে রাখা, তাদের থেকে সম্পদ দখল করে, তাদের সম্পদ চুরি করে, তাদেরকে শিখানো, তাদেরকে শিক্ষা ব্যবস্থা দেওয়া, তাদেরকে হচ্ছে যে পশ্চিমা দর্শন শেখানো, তাদেরকে সিভিলাইজ বানানো, এটা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব। ব্রিটিশ আমলের বা ব্রিটিশ সময়ে তো আসলে এনলাইটেনমেন্ট হয় ইউরোপে। একটা বড় কোশ্চেন হচ্ছে এনলাইটেনমেন্টের বড় বড় দার্শনিক, সময়ে তারা দার্শনিক ছিলেন, মার্কস, আপনার হেগেল, কান্ট, এবং হচ্ছে যে এরকম বড় বড় যারা ছিলেন, প্রত্যেকেই মানে সামহাও ইন আ ওয়ে তারা হচ্ছে যে উপনিবেশের পক্ষে ছিলেন। মানে হয়তো অনেক ক্ষেত্রে ডিরেক্টলি, অনেক ক্ষেত্রে ইনডিরেক্টলি কেন বললাম? কারণ তাদের অনেকে হচ্ছে ডিরেক্টলি হচ্ছে তারা উপনিবেশের বিরোধিতা করছেন। যেমন মার্কসের কথা বলা হয়, এটা একটা দীর্ঘ আলোচনার বিষয়। মার্কস কিন্তু হচ্ছে মারাত্মকভাবে একজন রেসিস্ট ছিলেন। মার্কস ভারতবর্ষ এবং উসমানী খেলাফতকে যেভাবে ডিল করছেন, মানে তিনি ইহুদি কোশ্চেনটাকে যেভাবে ডিল করতেছেন, মুসলিম কোশ্চেনটাকে সেভাবে ডিল করতেছেন না। মার্কস অনেক ক্ষেত্রে হচ্ছে যে আপনার ব্রিটিশ উপনিবেশের একরকম জাস্টিফিকেশন দিচ্ছেন, এবং উসমানী খেলাফতকে যাতে পতন ঘটানো হয়, এটাকে কিন্তু উনি সামহাও জাস্টিফিকেশন দিচ্ছেন।
দ্যাট মিনস তিনি ইহুদি কোশ্চেনটাকে যেভাবে ডিল করতেছেন তিনি একইভাবে মুসলিম কোশ্চেনটাকে ডিল করতেছেন না। সো এখানে রেসিজমের খুব শক্ত উপাদান আছে, সেটা আপনারা হয়তো পরবর্তীতে জানতে পারবেন। তো মোটা দাগে উপনিবেশের উদ্দেশ্য যদি বলি, প্রথম ছিল অর্থনৈতিক, পরে রাজনৈতিক, পরবর্তীতে সর্বশেষ এটা নৈতিক একটা দায়িত্ব। এটাকে বলে হচ্ছে যে আপনার বার্ডেন অফ হোয়াইট ম্যান, অর্থাৎ সারা দুনিয়া মানুষ হচ্ছে অসভ্য। এখন অসভ্য মানুষকে তারা যে হচ্ছে কলোনাইজ করে, তাদের দেশ থেকে ছেড়ে এসে আপনাদেরকে যে কলোনাইজ করে তারা যে সভ্য বানানোর দায়িত্ব নিল, এটা তারা একটা নৈতিক দায়িত্ব পালন করতেছে। এবং তারা মনে করতো, অনেক দার্শনিকরাও এই পক্ষে বয়ান দিচ্ছেন যে ব্রিটিশ ভারতবর্ষের লোকজনকে স্বাধীনতা দিলে এটা তাদের জন্য অনৈতিক, অন্যায্য একটা কাজ হবে। আপনার হচ্ছে শিশুদেরকে তো সব জায়গায় ছেড়ে দেওয়া যায় না। তো এখন তারা কিভাবে হচ্ছে যে মানে ফিকহের মধ্যে কিভাবে উপনিবেশ প্রভাব বিস্তার করছে, প্রথম হচ্ছে যে তারা ব্রিটিশরা দেখলো যে আইন করলে সামরিকভাবে হস্তক্ষেপ করতে হয় না। যদি বলে দিই যে এটা আইনগতভাবে নিষিদ্ধ, দ্যাট মিনস যে অনেক জায়গায় বন্দুক চালাইতে হয় না। এবং একই সাথে হচ্ছে যে তারা সব জায়গায় ফিককে রিপ্লেস করে নাই। কিভাবে রিপ্লেস করছে সে আলোচনা আমরা সামনে করব। তো তারা যেটা করলো যে কিছু অংশে ধর্ম থাকবে, তারা বলার চেষ্টা করলো কিছু অংশ হচ্ছে ব্রিটিশ ল থাকবে, কিন্তু তারাই কিন্তু ঠিক করে দিবে কোনটা ব্রিটিশ আর কোনটা আপনার হচ্ছে যে ধর্ম, এবং ধর্মের কোন অংশটা ভালো। তারা বলার চেষ্টা করলো হচ্ছে ধর্মের ভালো অংশটা আমরা নিব, নৈতিক দিকগুলো নিব, কিন্তু নৈতিকতা এবং ধর্মের কোন অংশটা ভালো খারাপ সেটা কিন্তু আবার তারা ঠিক করে দিবে। তো এটা 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 মডার্ন রাষ্ট্রের মধ্যে এই সমস্যাটা আছে। সে বলে হচ্ছে যে আপনার সে ধর্মের ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করবে না, ধর্ম আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু সে কিন্তু ঠিক করে দিবে যে কোন ধর্মটা কোনটা ধর্ম কোনটা ধর্ম না। হ্যাঁ, তো এখন এটা পরিণতিটা কেমন হয়, কোন প্রসেসে ব্রিটিশরা হচ্ছে ফিকহের মধ্যে আপনার ফিককে রিপ্লেস করে। প্রথমত হচ্ছে যে শুরুর দিকে কাজীদের, মুসলিম কাজী যারা ছিলেন তারা ছিলেন, কিন্তু তাদের সিদ্ধান্তে হস্তক্ষেপ করা শুরু হয়। এবং একটা পর্যায়ে হচ্ছে যে ব্রিটিশ বিচারকদেরকে নিযুক্ত করা হয়, কাজীদেরকে সহযোগী হিসাবে রাখা হয়। সিপাহী বিপ্লবের পরে সহযোগীদেরকেও সরাই দেওয়া হয় তারা। এবং ধরেন সহযোগী যারা ছিলেন সেখানে কোর্টের মধ্যে তখনও সিপাহী বিপ্লবের আগে হেদায়া অথবা হানাফি ফিকহের যে সমস্ত কিতাবগুলো ছিল সেগুলোকে রাখা হইতো, এবং মৌলবীদেরকে কোট আনকোট মানে যারা কাজী ছিলেন তাদেরকে রাখা হইতো সহযোগী হিসাবে। কিন্তু সিপাহী বিপ্লবের পরে ব্রিটিশে বললো যে অনেক শখ হয়েছে, বিপ্লব করো না, তোমার হচ্ছে যে বিপ্লবের স্বাদ মিটাই দিব, কোনো হুজুর টুজুর ইয়ে থাকবে না, আপনার হচ্ছে যে কোর্টে থাকতে পারবে না। কি থাকবে মানে তারা হচ্ছে বলে যে আমরা অনুবাদ করব, মানে হেদায়েত তোমরা কি বুঝো, হেদায়েত তোমাদের থেকে আমরা ভালো বুঝি, আমরা হচ্ছে যে অনুবাদ করব, যেটাকে কোডিফিকেশন বলা হয়। এবং একই সাথে তারা শর্ত করলো এখন থেকে বিচারক ব্রিটিশ শিক্ষা দ্বারা শিক্ষিত যারা এবং ব্রিটিশ বিচারক যারা ছিল তারাই আসলে বিচারক হতে পারবে। এখন এটার ফলাফল কি হয়েছে, তৌকির উসমানী সাহেব হাফিজাহুল্লাহ তিনি হচ্ছে যে আপনার তার ফিকহুল বুয়ুয়া নামে একটা কিতাব আছে, তিনি উপনিবেশের ফিকহের মধ্যে যে আপনার হস্তক্ষেপ, সেই হস্তক্ষেপের তিনি দুইটা পরিণতির কথা বলছেন। একটা পরিণতি হচ্ছে যে উলামারা যেহেতু যারা ফিকহ চর্চা করেন তারা যেহেতু মডার্ন ইস্যুগুলো ডিল করেন না, এই জন্য ফিকহটা কাইন্ড অফ হচ্ছে যে থেমে গেছে, ফিকহের যে জীবনী শক্তি, তার যে প্রাণ চাঞ্চল্য সেটা থেমে গেছে। ধরেন কথার কথা, বাংলাদেশে হচ্ছে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয়েছে, তাই না? এটা একটা গত 10-15 বছর এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, কিন্তু এইটা নিয়ে যারা ফিকহ চর্চা করেন তাদের কোনো ক্রিটিক্যাল কোনো আলোচনা আপনাদের চোখে পড়ছে? আমার চোখে পড়েনি। আমি তো হচ্ছে যে ধরেন এটার সাথে একটু মানে সম্পৃক্ত থাকার চেষ্টা করি। এরপরে ধরেন কথার কথা হচ্ছে যে যদি সড়ক দুর্ঘটনায় কেউ মারা যায়, ওই যে 2 দিন আগে হচ্ছে মারা গেল, ওই যে মেট্রো রেলের পরে হচ্ছে যে একজন মারা গেল। তো এখন দুর্ঘটনায় যদি কেউ মারা যায় তাহলে সেক্ষেত্রে ফিকহের নির্দেশনা কি? তৌকির উসমানী সাহেব তো হচ্ছে জাজ ছিলেন পাকিস্তানের আদালতে, তিনি বিচারক ছিলেন। তো বিচার কাজের সময় উনি বিভিন্ন ব্রিটিশ ল অথবা বিভিন্ন ইউরোপিয়ান লয়ের ব্যাখ্যা দিতেন। তো ব্যাখ্যা দিলে একদিন তৌকির উসমানী সাহেবকে একজন প্রধান বিচারপতি অথবা একজন গুরুত্বপূর্ণ বিচারপতি বলতেছেন যে আপনি তো মাদ্রাসার পড়ছেন, উনি ব্রিটিশ বা আইনও পড়ছেন, কিন্তু আপনি এমন ব্যাখ্যা দিতেছেন যে ব্যাখ্যা তো আমরা মানে ব্রিটিশ ল পড়ে অথবা বিশ্ববিদ্যালয়ের ল পড়ে আমরা তো জানি না, আপনি এই ব্যাখ্যা কই পেলেন? তো তৌকির উসমানী সাহেব বলতেছে যে আমি তো উসুল ফিকহ পড়ছি, তো উসুল ফিকহের মধ্যে এমন কিছু টুলস আছে যে সমস্ত টুলস দিয়ে আমি নতুন কিছু ইন্টারপ্রিটেশন করতে পারি। দ্যাট মিনস হচ্ছে যে বঞ্চিত কিন্তু উভয় অংশ হচ্ছে। ফিকহ একভাবে বঞ্চিত হচ্ছে যে সে চাঞ্চল্য হারাই ফেলছে, এবং আপনাদের ধরেন কথার কথা এখানে আইন ডিপার্টমেন্টের 2 জন আমাদের বড় ভাই আছেন, তারা হচ্ছে যে তাদের যে ডিপার্টমেন্টের লোক অনেকেই তো কমিটেড। আমি এটা বিশ্বাস করি, ধরেন মাদ্রাসার ভিতরে একটা ভুল ধারণা আছে যে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা হয়তো ভালো মুসলমান না,
অথবা তাদের কমিটমেন্ট সম্ভবত হচ্ছে অন্যদের তুলনায় কম। কিন্তু বাস্তবতা হচ্ছে যে না ভাই, যে একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়তেছে তার আবেগটাও অনেক ক্ষেত্রে কোনো অংশে, অধিকাংশ ক্ষেত্রে কোনো অংশে আপনার ইয়েদের থেকে কম না। মানে বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ছেলেপেলেদের থেকে, যে অথবা যে ধরেন ইসলামী আন্দোলন করতেছে কোট আনকোট, তাদের থেকে তার আবেগটা, তার কোরবানিটা, তার কমিটমেন্টটা কোনো অংশে কম না। আমার এক বড় ভাই, তিনি মানে এখন হচ্ছে যে যেকোনো একটা ডিফেন্স ফোর্সে আছেন। তিনি বলতেছিলেন যে আপনারা তো মাদ্রাসায় যাইতেন, আপনাদের ভয় ছিল হাসিনার আমলে, আপনাদের ভয় ছিল রাস্তায়, রাস্তায় যদি পুলিশ আপনাদেরকে ধরে তাহলে অসুবিধা আছে। কিন্তু আমরা যখন ক্যাম্পাসে ফিরে যেতাম তখনও ভয় ছিল যে ছাত্রলীগ ধরে কিনা। এবং উনি বলছে যে উনি দীর্ঘ সময় ক্যাম্পাসে ফিরতে পারেন না, তিনি একটা পলিটিক্যাল পার্টির সাথে জড়িত ছিলেন। তো দ্যাট মিনস হচ্ছে যে এটা স্যাক্রিফাইস না। তিনি এই ছাত্রলীগের ভয় করেও তিনি তো হচ্ছে যে মানে ইসলাম চর্চা থেকে, কোরআন ধরেন পলিটিক্যাল ইসলাম থেকে তিনি তো সরে আসেন নাই। তো এটা কমিটমেন্ট তো কোনোভাবেই এটা খাটো করার মতো না। কিন্তু এই এত কমিটমেন্ট সত্ত্বেও আমাদের যারা হচ্ছে আইন বিভাগের সাথে যারা আছেন, যারা চর্চা করেন, যারা ইসলামের প্রতি আবেগ রাখেন, তারা কি আসলে ইসলামটা প্র্যাকটিস করতে পারতেছেন? পারতেছেন না। কেন পারতেছেন না? কারণ তো আপনার একটা বিষয় জানতে হবে। আপনি যদি না জানেন তাহলে আপনি কিভাবে প্র্যাকটিসটা করবেন? এবং একই সাথে হচ্ছে দুই ধরনের আপনার হচ্ছে শ্রেণীগত বৈষম্য এবং শ্রেণীগত বিভক্তিও ঘটছে। ধরেন কথার কথা যে মাদ্রাসা, আমি পার্সোনালি আমি যেহেতু মাদ্রাসায় পড়ছি, আমি অনেক সময় দেখছি, এটা আমি আপনাদের সাথে এটা শেয়ার করি, অনেক সময় দেখছি যে আমি মাদ্রাসায় পড়ছি বলে একটা একটা খাটো দৃষ্টিতে দেখা হয়েছে যে মাদ্রাসায় পড়ছে যেহেতু সুতরাং এত কিছু বুঝে কিনা। এবং যখন আমাদেরকে স্বতন্ত্রভাবে দেখা হয়েছে যে না, মানে ভাই সম্ভবত বা সে সম্ভবত একটু স্বতন্ত্র, তখন আমাদেরকে বলা হতো যে আপনি কিন্তু আবার অন্য মাদ্রাসার ছাত্রদের মতো না। তো এইটা বলে যে হচ্ছে যে সে দ্বিতীয়বারের মতো অপমান করলো। তো কারণ ধরেন আপনার ফ্যামিলিকে, আপনি যেখানে বিলং করেন, আপনার যেখানে হচ্ছে আবেগের 10 বছরের আবেগের জার্নি জড়িত, এইখানে যেমন আমি মাদ্রাসার ছাত্র, আমি মাঝে মাঝে কই মাদ্রাসার ছাত্রদেরকে বলি যে আলিয়া মাদ্রাসার সাথে আপনাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু প্রথমবার তার সাথে দেখা হইতেছে একজন আলিয়া মাদ্রাসার ছাত্রের সাথে, আপনি বলতেছেন যে হচ্ছে যে আলিয়া মাদ্রাসায় কি আলেম আছে? মানে তো এই লোকের যে আইডেন্টিটি, এর যে এই যে 10-12 বছর মানে আলিয়া মাদ্রাসায় তার তো একটা দীর্ঘ সময় স্মৃতি কাটছে, তার তো এখানে অনেক সুখের দুঃখের অভিজ্ঞতা আছে, তার কাছে কেমন লাগবে? তো আপনি এই মন্তব্য করার পরে তার সাথে আপনি ফ্রুটফুল আপনি এঙ্গেজমেন্ট কেমনে করবেন? তো এই যে বিভক্তিগুলো যে সৃষ্টি হয়েছে, এই বিভক্তিটা হচ্ছে এই যে ফিককে, কারণ অন্য সবকিছু চর্চা করতে পারবেন কিন্তু ফিক এর একটা সমাধান লাগবে। ধরেন আকীদা এটা খুব বড় সাবজেক্ট না, অথবা তাসাউফ হচ্ছে পার্সোনাল প্র্যাকটিস এবং এক্সপেরিয়েন্সের বিষয়, এটা হালের বিষয় বলে আর কি, যে এটা মানে এলেমের বিষয় না, এটা হচ্ছে আপনি এক্সপেরিয়েন্স করবেন। আর আকীদা হচ্ছে মানে সালাফির আকীদাকে যত, এই যে আমি অবস্থান দেখেন, সালাফিদের জন্য দ্বিমতের সুযোগ রাখবো, আবার জায়গা মতো ক্রিটিকও করবো। তো সালাফিরা যে হচ্ছে যে আকীদাকে এত বড় বানায় ফেলছে, আকীদা আসলে এত বড় জিনিস না। আকীদা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু একটা হচ্ছে সাইড সাবজেক্ট। আমাদের দর্শে নিজামীর মধ্যে হচ্ছে যে ফিকহের কিতাব আছে হচ্ছে ধরেন 8-10টা, আকীদার কিতাব আছে 2টা, এবং এটা কোনো সমস্যা না। এটা আবার অনেক ক্রিটিসাইজ করে এবং অনেকে হচ্ছে অ্যাপোলজিটিক ওয়েতে নানান রকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, কিন্তু এটাই তো আমাদের ট্র্যাডিশন। মানে আপনি দেওবন্দের কথা না, আপনি যদি হচ্ছে আগে যান, মানে দেওবন্দের আগের যে ট্র্যাডিশন, দেওবন্দ কিন্তু মানে দর্শে নিজামীর ভাইদের সাথে আমি একটা দীর্ঘ আলোচনা ছিল যে দর্শে নিজামী কিভাবে আসলো। তো দর্শে নিজামী তো আগের, আপনার একই তো হচ্ছে আপনার নিজামুল মুলকের ওদিক থেকে একটা চর্চা হইতে হইতে নানান রকমের আপনার সংস্কার হতে হতে এটা আপনার হচ্ছে ফারাঙ্গি মহলে আসছে, তারপরে নিজামুদ্দিন রহিমাহুল্লাহ সাহলভী, তার মাধ্যমে হচ্ছে দর্শন ইসলামী ঘুরে উঠছে। তো সেই দর্শন ইসলামের মধ্যেও তো হচ্ছে যে আপনার আকীদার কিতাব 1-2টা। দ্যাট মিনস আপনি যখন হচ্ছে যে বাংলাদেশের বর্তমান দর্শন ইসলামীতে আকীদার কিতাব নাই কেন, আপনি যখন এই কোশ্চেন তোলেন, আপনি একই সাথে এই কোশ্চেনে তোলেন যে ব্রিটিশদের আগের যে ওলামাদের যে ট্রেডিশন ছিল সেটাও প্রবলেমেটিক, বা তারাও আসলে কিছু বুঝে নাই। তো আপনি আমার পূর্বপুরুষ নিয়ে কথা বলবেন, আমি তো এই জায়গায় ছাড়বো না, আমি তো অবশ্যই এখানে শক্ত ক্রিটিক করবো। এখানে সালাফি ভাই যারা আছেন তারা একটু একটু ক্ষমার দৃষ্টিতে আমার মন্তব্যটাকে দেখেন। আচ্ছা, এখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলীর কথা বলি। তার জন্ম হচ্ছে 1863-তে, তিনি দেওবন্দে পড়াশোনা করেছেন, কানপুরে তিনি হচ্ছে যে শিক্ষকতা করিয়েছেন, এবং কানপুরের পরের জীবনটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং জিনিস। থানভী রহমতুল্লাহ আলী কিন্তু খুব বেশি দিন বর্তমানে হচ্ছে বর্তমান যে মাদ্রাসার আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে যে মাদ্রাসায় পড়াইতেই হবে, এবং হচ্ছে একটা বড় মাদ্রাসার শাইখুল হাদিস হইতে হবে, এবং শুধু তাই না 10-12টা মাদ্রাসার শাইখুল হাদিস হইতে হবে। এবং আপনার মাদ্রাসার হচ্ছে যে ছাত্রদের মান, মাদ্রাসার পড়াশোনার মান যেমনই হোক, আপনার মাদ্রাসার হচ্ছে যে দাওরায়ে হাদিসের ছাত্র থাকতে হবে অন্তত 500 থেকে 1000। কারণ 500 থেকে 1000 ছাত্র যদি না থাকে তাহলে তো আপনি বড় বড় শায়েখ হইতে পারলেন না।
আপনার শরীরে তো আসলে ভাব আসলো না। তো থানভীর রহমতুল্লাহ আলাইহি কিন্তু আসলে বড় কোনো মাদ্রাসায় পরবর্তীতে পড়ান নাই। তিনি খানকা নিয়ে বসছেন। এটা একটা দীর্ঘ আলোচনা যে তিনি কেন হচ্ছে খানকায় আসলেন, এবং থানভীর রহমতুল্লাহ আলাইহি খানকাটা সাধারণ খানকা ছিল না। তিনি এইখানে মোটা দাগে বেশ কিছু কাজ করছেন। এর মধ্যে থানভীর রহমতুল্লাহ আলাইহি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কন্ট্রিবিউশন হচ্ছে তিনি হোয়াট ইজ ট্র্যাডিশন, হোয়াট ইজ ইলম, এই জিনিসটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করছেন। এবং আমার কাছে মনে হয় আমার ক্ষুদ্র জানাশোনায় এলএম কি, ট্র্যাডিশন কি, এই ব্যাখ্যাটা আমি মডার্নিটির মধ্যে থানভীর রহমতুল্লাহ আলাইহি ছাড়া কারো থেকে বেটার আনসার পাইনি। আমার কাছে মনে হয় যে এইটা নিয়ে হয়তো সামনে আমরা কখনো আলোচনা করতে পারি। আর পাশাপাশি হচ্ছে তাসাউফের চর্চা করছেন, কারণ দেওবন্দের মধ্যে হচ্ছে যে মাদ্রাসা কেন্দ্রিক হয়ে যাওয়ার ফলে তাসাউফের প্রতি একটা গুরুত্বহীনতা তৈরি হয়েছে। থানভীর রহমতুল্লাহ আলাইহি এই বিপদটা ধরতে পারছিলেন এবং তিনি তাসাউফের চর্চা করছেন। এবং একই সাথে থানভীর রহমতুল্লাহ আলাইহি হচ্ছে বেশ অনেকগুলো প্রজেক্ট করছেন। মানে তিনি কিন্তু হচ্ছে একা ইন্ডিভিজুয়াল আলেম না, তিনি হচ্ছে যে একটা মানে সুপারভাইজ করছেন অনেককে। যেমন হচ্ছে যে তিনি উপমহাদেশে রুমির সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ এটা উনি লেখছেন, কালিদে মাস্তাবি 13-14 খণ্ডে, বিশাল বিশাল খণ্ড, মানে এত বড় খণ্ড আর কি, মানে এত বিশাল একটা খণ্ড। এবং তিনি হাদিসের উপর সালাফিদের পাল্টা একটা বিকল্প দাঁড় করানোর চেষ্টা করছেন, যেটাকে ইলাউস সুনান বলে, বেশ অনেক খণ্ড। তিনি এটা অন্যদেরকে দিয়ে লেখাইতেছেন, কিন্তু তিনি কিন্তু এটাকে সুপারভাইজ করতেছেন। এবং হচ্ছে যে এটা ধরেন হাদিসের ক্ষেত্রে, তাসাউফের ক্ষেত্রেও তিনি বেশ কিছু নতুন কিতাব আনছেন, এবং তাফসিরের ক্ষেত্রে আপনার বয়ানুল কোরআনের কথা জানেন, এবং ফতোয়ার ক্ষেত্রে, মানে মোট কথা আমি যেটা বোঝাইতে চাচ্ছি, তিনি হচ্ছে বেশ কিছু লোকজনকে ট্রেনিং করাইছেন। পরবর্তীতে থানভীর রহিমাহুল্লাহর মৃত্যুর পরে তার মাদ্রাসা ছোট ছিল, কিন্তু তার ইনফ্লুয়েন্স এত বেশি হইল কিভাবে? কারণ তিনি হচ্ছে ব্যাপক পরিমাণ মানুষকে ট্রেনিং করাইছেন, ব্যাপক পরিমাণ মানুষকে ট্রেনিং করাইছেন এবং তাদেরকে কাজ শিখাইছেন। এবং তিনি মাঝে মাঝে হচ্ছে খুব শক্ত মানুষ ছিলেন, অর্থাৎ তার ছাত্র যারা ছিলেন অথবা তার খাস খলিফা যারা ছিল, তার ব্যক্তিগত আচরণে তিনি অনেক মানে খুব সাদাসিধা এবং হচ্ছে যে মানে নরম মনের মানুষ ছিলেন, নরম আচরণের মানুষ ছিলেন। কিন্তু তার যে হচ্ছে ইমিডিয়েট যারা হচ্ছে সাগরেদ অথবা হচ্ছে যে ইমিডিয়েট যারা তার কাছে হচ্ছে খলিফা হচ্ছে, এদের প্রতি তিনি অত্যন্ত স্ট্রিক্ট ছিলেন। এটা হচ্ছে যে তার একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ছিল। মানে মডার্নিটির মধ্যে আরেকটা ঝামেলা হয়েছে যে না, সবার উদার হইতে হবে, মানে সন্তানের প্রতি, ছাত্রের প্রতি কঠোর হওয়া যাবে না। মানে এইটা কিন্তু এটা ভালো যে ধরেন মানে আমাদের বর্তমানে ধর্মীয় সমাজের একটা বিষয় তারা হয়েছে যে তারা কঠোর। ধরেন একটা মেয়ে হয়তো পর্দা করতেছে না, বলে বসে যে মানে কই পর্দা কই, অথবা হচ্ছে যে মানে করোনা কই, মানে এর থেকে বড় ননসেন্স আর কি হইতে পারে। কিন্তু এর উল্টা দিক যদি বলি, আপনি আপনার মেয়েকে পর্দার কথা বলবেন না, আপনার যেই ছাত্রীটা মনে করেন যে হচ্ছে যে বা যে ছাত্রটা আপনার প্রতি আপনাকে মনে করে যে না আপনি ঠিক কথা বলতেছেন, আপনি তার সাথে একটা শক্ত নির্দেশনা তাকে দিবেন না? তো মডার্নিটির এটাও প্রবলেম আছে, সে লিবারালাইজেশন ঘটাইতে যায় একটা যে হচ্ছে যে উস্তাজের যে একটা ক্যারেক্টার, একটা হচ্ছে ট্রেইনারের যে একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারটাকে নষ্ট করে দিছে। মডার্নিটির মধ্যে কেন সবাই হচ্ছে বই বেসড? মডার্নিটির মধ্যে সবাই কেন শুধু স্লাইড পড়ে? মডার্নিটির মধ্যে ধরেন সবাই কেন হচ্ছে যে মানে আপনার বই পড়তে হয়? মানে এখন এটার সমাধান বের করার চেষ্টা করছে, বাংলাদেশে এগুলো আসলে এখনো হয় নাই। যেমন ওই যে প্রেজেন্টেশন, এরপরে ধরেন কথার কথা হচ্ছে যে এখানে মানে টিচারদের কনসালটেশন আওয়ার্স আছে, এবং হচ্ছে যে ভাইবা থাকে, এগুলোর উদ্দেশ্য হচ্ছে ইন্টারাকশন বাড়ানো। বাংলাদেশের তো আসলে ওয়েস্টের যে নিজস্ব প্রবলেম আছে, সে কিন্তু এগুলো সলভ করার ট্রাই করছে বা করতেছে। বাংলাদেশের ঝামেলা হচ্ছে ওয়েস্ট যে তার নিজের কারেকশন করতেছে বা করার চেষ্টা করছে, বাংলাদেশে এগুলো ঠিক মতো আসেনি। আছে, আসলেই আছে, কিন্তু আচ্ছা ব্রেকে হয়তো আছে, ব্রেক আর মানে কয়েকটা ইউনিভার্সিটি, ধরেন ব্রেককে আমরা গালি দেই, কিন্তু বাংলাদেশে মানে কয়েকটা ইউনিভার্সিটি যা আছে এগুলো আসলে এই ব্রেক মানে নর্থ সাউথ এগুলোও আছে। বাকিগুলোর অবস্থা এমন, ভাই হয়তো মানে কোনটার সাথে যুক্ত, বাকিগুলো এমন যে আপনি ফেল করলে আপনাকে নাম্বার দিয়ে ছাত্রকে পাশ করাইতে হবে। আপনি যদি ছাত্রকে নাম্বার দিয়ে পাশ না করান, তাহলে তার মানসিক অবস্থা কেমন হবে? এই মানবিক কারণে মানে অধিকাংশ আপনার 4-5টা প্রাইভেট ইউনিভার্সিটির, আজকে সবাইকে উড়াই দিচ্ছি না, মানে একটু বেশি আজকে মন মেজাজ একটু খারাপ, এই জন্য হচ্ছে যে একটু বেশি শক্ত কথা বলে ফেলেছি। তো অধিকাংশ হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে, প্রথম সারি কয়েকটা বাদ দিলে সেগুলো হচ্ছে মানবিক কারণে আপনার নাম্বার বাড়াই দিতে হয়। হোয়াট ইজ দিস? আই মিন, তো এখন তানমুরাতুল্লাহ আলাইহি হচ্ছে এই কয়েকটা বিষয় তাকে একটু স্পেশালিটি দিছে, তিনি ট্রেনিং করাইছেন, তিনি ছাত্রদের মাধ্যমে প্রজেক্ট করাইছেন। সো এবং
মানে ইলমের একটা স্বতন্ত্র দর্শন বা স্বতন্ত্র একটা দাঁড় করানোর চেষ্টা করছেন। এগুলো নিয়ে আসলে প্রত্যেকটা নিয়ে আলোচনার যোগ্য, এবং এইগুলা মেইনলি তার মানে কোর দর্শন আর কি। কিন্তু আজকে আমরা আসলে কোর দর্শন নিয়ে আলোচনা করব না। এখন 3টা প্রসঙ্গে আমি আলোচনা করব যে কিভাবে উলামায়ে কেরাম, তৎকালীন উলামায়ে কেরাম, থানভীর মধ্য দিয়ে আমি কোশ্চেনগুলা বোঝার চেষ্টা করব যে উলামায়ে কেরাম কিভাবে আসলে প্রতিরোধটা গড়ার চেষ্টা করেছেন। 3টা জায়গায় আমি 3টা কোশ্চেনকে সামনে নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে তাকলিদ, আরেকটা হচ্ছে বিদআত, আরেকটা হচ্ছে যে পলিটিক্যাল অথরিটি। 10-15 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। তো তাকলিদের মধ্যে থানভী রহমাতুল্লাহি আলাইহির আগে 2টা সংস্কারের বড় চেষ্টা হয়েছে আপনার মানে হানাফি ফিকহের মধ্যে। একটা চেষ্টা করেছেন হচ্ছে লখনবী রহিমাহুল্লাহ, আর আরেকটা চেষ্টা করেছেন হচ্ছে দেহলভী রহিমাহুল্লাহ। লখনবী, আব্দুল হাই লখনবী রহিমাহুল্লাহ, ওনার সংস্কার প্রচেষ্টাটা ছিল এরকম যে হানাফি মাযহাব তো দীর্ঘদিনের একটা মাযহাব, দীর্ঘদিন ধরে চর্চা হচ্ছে। তো মানে দীর্ঘদিন ধরে চর্চার ফলে যেটা হয়েছে, কিতাবের মধ্যে অনেক দুর্বল মত ঢুকে গেছে, ট্রেডিশনের মধ্যে অনেক দুর্বল মত ঢুকে গেছে। কিভাবে ঢুকে গেছে? ধরেন কথার কথা, এটা হচ্ছে ট্রেডিশনের বিপদ বা তাকলিদের বিপদ। যে ধরেন একটা কিতাবের মধ্যে হাসিয়ার মধ্যে বা মানে কিতাবের সাইডের মধ্যে অথবা বাইনাস সতর মিন্স হচ্ছে যে বিটুইন দ্য লাইন্স একটা কথা লিখে দেওয়া হয়েছে, পরবর্তীতে এটা মূল কিতাবের মধ্যে ঢুকে গেছে। এখন মূল কিতাবের মধ্যে ঢুকে গেলে এইগুলা যারা লেখছে তারা তো সবাই সমান শক্তিমান আলেম না। তো দেখা গেছে প্রচুর দুর্বল মত ঢুকে গেছিল, এবং একজন যখন ঢুকাই দিছে দুর্বল মতটা, পরবর্তীতে তো হচ্ছে যে অমুক কিতাবে আছে, এই কিতাব কি ভুল হইতে পারে কিনা। তো এই কিতাব যেহেতু ভুল হইতে পারে না, এই বিশ্বাস থেকে তারা অনেকে এগুলো ক্রিটিক করেনি। আব্দুল হাই লখনবী রহিমাহুল্লাহ তিনি এটা ব্যাপকভাবে হানাফি ফিকহের একটা রিভিউ করার প্রস্তাব পেশ করেন, যে হানাফি ফিকহের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলা কতটুকু কার থেকে আসছে, কোন মাসালাটা কার থেকে আসছে, এগুলো ক্যাটাগরি করা লাগবে। ধরেন একটা কিতাব, মানে আমরা যদি ফিকহের একটা অধ্যায় নিই, একটা অধ্যায়ের মধ্যে ধরেন 200 মাসালা আছে। 200 মাসালার মধ্যে আমরা বেসিকগুলো জানি। বেসিকগুলো কেমন? আমরা বেসিকগুলো জানি হচ্ছে যে এই 15টা মাসালা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে আছে, এগুলো আসলে করা যায়। মানে এগুলা মানে ক্রনোলজিটা বা এটার হচ্ছে যে বংশ পরম্পরাটা, মানে কোনটা কার থেকে আসছে এগুলো বের করা যায়। তো কোনটা হচ্ছে ধরেন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নিজস্ব মত, আর কোনটা হচ্ছে যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত, কোনটা হচ্ছে ইব্রাহিম নাখাইর মত, এগুলো বের করা যায়, বুঝছেন? তো অনেকে মনে করে হানাফি মাযহাবটা শুধুমাত্র ইমাম আবু হানিফার মত, এটা কিন্তু ঠিক না। হানাফি মাযহাবের মেইন অংশের একটা বড় অংশ কিন্তু হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইব্রাহিম নাখাই, ওনাদের মাধ্যমে আসছে। তো লখনবী রহিমাহুল্লাহ তিনি বললেন যে হচ্ছে যে হানাফি মাযহাবে যত মাসাইল আছে, যে কন্টেন্ট গুলো আছে, তিনি এটাকে 5 ভাগে ভাগ করলেন এবং এটাকে একটা টোটাল রিভিউর প্রস্তাব করলেন। আর দেহলভী রহিমাহুল্লাহ তিনি বললেন যে হচ্ছে হানাফি মাযহাবের যে মতগুলো আছে সেই মতগুলোকে সাহাবাদের মতের সাথে এবং কোরআন হাদিসের সাথে নতুন করে সেটাকে একটা প্রতিতুলনা করতে হবে। আপনি হানাফি থাকবেন, কিন্তু এই টপিকে সাহাবীরা কি বলছে, এই টপিকে হচ্ছে যে তাবিঈনরা কি বলছে, এই হিস্ট্রিক্যাল পরম্পরাগত একটা চর্চার প্রস্তাব করছেন। অর্থাৎ যেখানে হচ্ছে যে আপনার দুইজনের মতামত আসলে কাছাকাছি, কিন্তু একজন বলতেছেন হানাফি ফিকহের কন্টেন্ট নিয়ে ক্রিটিক বা রিভিউ, আর দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন কোনটা, দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন এই মতামতগুলোকে কোনটার সাথে মিলাইতে হবে, এই মতামতগুলোকে সাহাবীদের মতামতের সাথে, হাদিসের সাথে, তিনি মোর টু আপনার কোরআন হাদিসের সাথে মিলানোর পক্ষে ছিলেন। মিলাইলে কি হবে যে একটা মাসালা যেখান থেকে আসছে, মানে মাসালাটা আসলে আসে একটা স্রোতের মতো আসে, এটা আসলে একটা দীর্ঘ ব্যাখ্যার বিষয় যে কিভাবে মাসালা তৈরি হয়, কিভাবে একটা স্রোত শাখা তৈরি হয় একটা গাছের মতো। তো দেখা যায় নদী একটা দূরে শাখা বইতে বইতে মাসালা বের হইতে হইতে একটা দূরের নদীতে তৈরি হয়ে গেছে। এখন এটা যে ওই হাদিস থেকে বের হয়েছে, ওই হাদিস যদি আপনি না জানেন, তাহলে হচ্ছে যে এটার যে এসেন্স, ওই মাসালাটার যে এসেন্স আছে, সেই এসেন্সটা আপনি ধরতে পারবেন না। তো এই জন্য তিনি আরেক রকমের একটা রিভিউর প্রস্তাব করেন। তো থানভী রহমাতুল্লাহি আলাইহি যেটা চেষ্টা করছেন, থানভী রহমাতুল্লাহি আলাইহি এবং রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, তারা হচ্ছে যে এই দুইটা মতামত লখনবী রহিমাহুল্লাহ এবং বিশেষত দেহলভী রহিমাহুল্লাহর মতামতটা নিয়ে তারা হচ্ছে তাকলিদের প্রস্তাব দিচ্ছেন। অর্থাৎ আমাদের এখানের যে তাকলিদ, মানে দেওবন্দীদের অথবা ভারত উপমহাদেশের বিশেষত থানভী রহমাতুল্লাহি আলাইহি এবং দেওবন্দীদের তাকলিদ, এটা কিন্তু অনেক ক্ষেত্রে সিরিয়ান অথবা মালয়েশিয়ান তাকলিদের মতো না। মানে ধরেন কথার কথা হচ্ছে আমরা জানি যে আমাদের হুজুর আসলে অনেক স্ট্রিক্ট বা অনেক কঠোর, কিন্তু বাস্তবতা হচ্ছে ম্যাথোলজিক্যালি আমাদের হুজুর হচ্ছে তুলনামূলক মালয়েশিয়ান আলেমদের কথা ধরেন, তাদের থেকে হচ্ছে যে কম স্ট্রিক্ট।
ধরেন আপনি বললেন যে হাদিস আছে, আমি হাদিস অনুযায়ী আমল করবো। এখন ধরেন ওই যে পাড়া মহল্লার হুজুররা হয়তো এটা বুঝে না, কিন্তু যে হুজুর হচ্ছে ভালো মতো পড়ছে, সে আপনার সাথে দ্বিমত করবে না। সে বলবে যে ওকে, তুমি হাদিস অনুযায়ী আমল করতেছো, করো। বাকি মাসলাগুলো মানে হাদিস অনুযায়ী, আবার সে একটা শর্ত করবে যে একজন মানে আলেমের মত নিয়ে তুমি হাদিসের উপর আমল করতে পারো। কিন্তু মানে মালয়েশিয়া কিন্তু এগুলো স্ট্রিক্ট। তো এখন ধরেন কথার কথা, তাহলে বাংলাদেশের আলেমদেরকে এত কঠোর মনে হয় কেন? এবং আসলেই তো তারা কঠোর, মানে একটু মানে দেখলে তো একটু ভয় লাগে। তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে এটা একটা সোশ্যাল এবং ইকোনমিক কারণ। কারণ আপনি যদি একটা গরিব পরিবেশে থাকেন এবং হচ্ছে যে একটা কঠোর একটা অর্থনৈতিক অবস্থার মধ্যে বেড়ে ওঠেন, আপনার মানসিকতা এবং আপনার আচরণ শক্ত হবে, কঠোর হবে। এটার সাথে মেথোডোলজির ডিরেক্ট কোনো সম্পর্ক নাই। এই জন্য দেখবেন যারা হচ্ছে যে হুজুররা হচ্ছে যে গুলশানে নামাজ পড়ায় এবং হচ্ছে যে আপনার হচ্ছে যে উত্তরায় আপনার হচ্ছে যে নামাজ পড়ায় মানে অথবা খুতবা দেয়, তারা দেখবেন যে লিবারেল, মানে একই একই কিতাব পড়তেছে, একই জায়গা থেকে আসতেছে, কিন্তু একজন গেছে হচ্ছে গ্রামে গঞ্জে, আরেকজন হচ্ছে যে বনানী অথবা উত্তরায় নামাজ পড়াচ্ছে। আপনার বনানী উত্তরায় যে হুজুর, তার খুতবা যদি শুনেন তো মনে হবে যে মানে এই হুজুর তো নরম। এটার কারণ হচ্ছে মেইনলি, এবং দেখেন বাংলাদেশে যে নারীদের নামাজ পড়ার ইস্যু, এটা আমার কাছে ধর্মীয় মনে হয় না, এটা হচ্ছে টোটালি একটা সোশ্যাল অ্যান্ড ইকোনমিক। কারণ আপনার হচ্ছে যে বনানী এবং হচ্ছে যে ধানমন্ডিতে কিন্তু অলরেডি আপনার মানে নারীদের নামাজ পড়ার সুযোগ সৃষ্টি হয়ে গেছে, কিন্তু আপনার বেগমগঞ্জ, নোয়াখালীর, সেখানে কেন হচ্ছে যে বেগম শব্দটা থাকা সত্ত্বেও সেখানে কেন হচ্ছে যে মসজিদে নারীদেরকে অ্যাক্সেস দেওয়া হচ্ছে না? একটা বড় কারণ হচ্ছে যে ওইখানে যে হুজুর, সে হচ্ছে যে সোশ্যাল পলিটিক্যাল যে অভ্যাসের সাথে জড়িত, সেখানে আসলে এটা এটা একটা দীর্ঘ আলোচনা, আমি দীর্ঘ আলোচনার মধ্যে ঢুকতেছি না। তার মানে হচ্ছে মেথোডোলজিক্যালি এটা একটা দীর্ঘ আলোচনা, কিন্তু আমি মেথোডোলজির মধ্যে ঢুকতেছি। কিন্তু মোটা দাগে হানাফি মাযহাব উপমহাদেশে তারা যে প্র্যাকটিসটা করেন, এইটা মাচ মোর ফ্লেক্সিবল। উপমহাদেশে যে তাকলিদ, সেই তাকলিদটা অনেক ক্ষেত্রে সিরিয়ান যে তাকলিদ অথবা জর্দানিয়ান যে তাকলিদ, সে তাকলিদ থেকে, অথবা মালয়েশিয়ান যে তাকলিদ, তার থেকে এটা আরেকটু ফ্লেক্সিবল। কিন্তু ফ্লেক্সিবল যে হচ্ছে না অনেক ক্ষেত্রে, এর কারণ হচ্ছে সোশ্যাল ইকোনমি। এখন ধরেন কথার কথা হচ্ছে যে এটা কারণটা বললাম যে হচ্ছে যে আপনি যদি ম্যাথোলজিটা না বুঝেন, তাহলে হচ্ছে যে মানে এই জটিলতাগুলো বোঝা কঠিন হয়ে যায়। এখন বিদআতের প্রসঙ্গে আসি। বিদআতের মধ্যে হানাফি মানে স্পেশালি আপনারা জানেন যে দুইটা পক্ষের মধ্যে মারামারি আছে, বেলবিদের মধ্যে এবং হচ্ছে যে দেওবন্দীদের মধ্যে বা কওমি মাদ্রাসার মধ্যে। আপনি যদি মানে ধরেন বেলবিরা হচ্ছে অবশ্যই মানে মিলাদ পড়তে হবে, মিলাদ যদি না পড়েন তাহলে তো হচ্ছে যে আপনার ইসলামী পরিপূর্ণ না। আর কিন্তু দেওবন্দি হুজুরের কাছে যাবেন, আর আপনি যদি কখনো মিলাদ করেন অথবা মিলাদ কেন্দ্রিক কোন অনুষ্ঠান করেন, সে বলবে যে হচ্ছে যে না, আপনার তো শেষ, আপনি তো হচ্ছে যে সহি ইসলামের উপর থাকতে পারলেন না। এগুলো আমি বলতেছি হচ্ছে যে ইয়েদের মধ্যে মানে সাধারণ লেভেলে। কিন্তু আপনি যদি একটু ক্রিটিক্যাল লেভেলে যান, যেমন থানভীর রহমতুল্লাহ আলাইহির কথাটা বলি, যে কেন এলেম গুরুত্বপূর্ণ, কেন ট্রেডিশন গুরুত্বপূর্ণ? কারণ ট্রেডিশন আমাকে অধিকার দেয়, এলেম আমাকে অধিকার দেয় যে আমি আমার উস্তাজ বা আমি যেই মাদ্রাসায় পড়ছি তার সাথে আমি দ্বিমত করব। যদি সেটা মানে মেথোডোলজিক্যালি সাউন্ড হয়, তাহলে আমি দ্বিমতটা করতে পারবো। যেমন থানভীর রহমতুল্লাহ যখন কানপুরে গেছেন, কানপুরের একটা অংশ মিলাদ পড়তেন। তো থানভীর রহমতুল্লাহ মনে করছেন মিলাদ যেহেতু হয়, এখানে আমি যে দুইটা কথা বলে আসি, কারণ লোকজন অনেক জমা হয়, তো এখানে যায় যদি হচ্ছে যে আমি মিলাদের সাথে মানে যোগ দিলাম, এখানে ধরেন মানে প্র্যাগমেটিক আর কি, যে আমি গেলাম, গিয়ে হচ্ছে যে সময় কাটালাম, আর পাশাপাশি হচ্ছে যে দুইটা দিনের কথা বললাম। কারণ সেও তো মুসলমান, তার কাছে তো আমার ইসলামটা প্রচার করতে হবে। সে কোন ঘরানা সেটা সম্পূর্ণ ভিন্ন ইস্যু। এবং থানভীর রহমতুল্লাহ কানপুরে যখন ছিলেন, তখন তিনি বিপরীত দিকের যে আপনার পীর যারা ছিলেন, পীরদের সাথে তিনি মাঝে মাঝে সাক্ষাৎ করতেন। তো এখন তো আসলে এগুলা মানে কল্পনা করা কঠিন। তো থানভীর রহমতুল্লাহ আলাইহি যখন মানে মিলাদ দিয়ে গেছেন, তখন তো দেওবন্দ গরম হয়ে গেছে। মানে গরম হয়ে গেছে হচ্ছে যে দেওবন্দে পড়ছে ভালো ছাত্র, সে যে হচ্ছে যে তার চাকরি করার কারণে সে তো বিক্রি হয়ে গেছে, বা সে তো আমি মানে হিসাবে মানে মজার জন্য বলতেছি, গল্প আকারে বলতেছি, যে সে তো হচ্ছে যে তার আকীদা নষ্ট হয়ে গেছে। তো এখন থানভীর রহমতুল্লাহ আলাইহি যে ইমিডিয়েট উস্তাজ রশিদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, তার কাছে খবর পুচ্ছে, এবং থানভীর রহমতুল্লাহ আলাইহি মাঝে মাঝে দেখা করতে যাইতেন। এবং থানভীর রহমতুল্লাহ আলাইহি জানতেন যে রশিদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এটা জানে, যে এই যে কানাঘুষা চলতেছে, এইটা মানে থানভীর রহমতুল্লাহ জানতেন। এবং রশিদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি জানতেন যে মানে তার কানে যে কথাগুলো, এই আপত্তিগুলো আসতেছে, সেটাও মানে থানভীর রহমতুল্লাহ আলাইহি জানেন, কিন্তু কেউ এই টপিকে আলোচনা তুলতেন না। তো
তারা মানে কারণ তাদের জন্য এই আলোচনাটা তোলাটা প্রবলেমেটিক। কারণ কেউ যদি আলোচনা করে তাদের দৃষ্টিকোণ থেকে, তাহলে তার হচ্ছে যে এলমি ফ্রিডমে আপনি করতেছেন, মানে হস্তক্ষেপ করতেছেন। এখন তারা তো ধরেন হচ্ছে যে মানে বড় জায়গার মানুষ এবং বড় মানুষ, এখন তাদের জন্য একাডেমিক ফ্রিডমটা খুবই বা ট্রেডিশনাল এলমি ফ্রিডমটা খুবই গুরুত্বপূর্ণ। এখন রশিদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই থানভীর রহমতুল্লাহ আলাইয়ের মানে মিলাদের ওইখানে যাওয়া, এটা নিয়ে প্রশ্ন তোলা মানে হচ্ছে যে মানে তার ছাত্রের যে এলমি সক্ষমতা সেটা নিয়ে প্রশ্ন তোলা। আবার ধরেন থানভীর রহমতুল্লাহ আলাইয়ের দিক থেকে বিব্রতকর জিনিস হচ্ছে যে তার উস্তাদ আসলে কেমনে বুঝে। তো পরবর্তীতে তাদের মধ্যে থানভীর রহমতুল্লাহ আলাই নিজেই এটা, এবং এখানে একটা মজার বিষয় যে যখন রশিদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইয়ের কাছে থানভীর রহমতুল্লাহ আলাইয়ের বিষয়ে এমন বিচার দেওয়া হচ্ছিল, তো রশিদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই দ্বিমত থাকা সত্ত্বেও থানভীর রহমতুল্লাহ আলাই সাফাই গাচ্ছিলেন। তো ইলমি ট্রেডিশন এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে আপনি যেমন আপনার নিজের পজিশন বলবেন স্ট্রিক্টলি, এবং আপনার যে বিপক্ষ দল তারও যে একটা যুক্তি হইতে পারে, তারও যে একটা দলিল হইতে পারে, সেটার পক্ষেও কিন্তু আপনার স্পেসটা ক্রিয়েট করা লাগবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আপনি যদি বিপরীত দলের জন্য স্পেস ক্রিয়েট না করেন, 2 দিন পরে এসে আপনার স্পেসটা এখানে মেরে দেওয়া হবে। তো এটা খুবই বিপজ্জনক জায়গা। তো যেই কারণে অনেকে মনে করে, ধরেন কথার কথা, আমরা অনেক সময় বেলবিদের বিষয়ে কথা বলি অথবা সালাফিদের বিষয়ে বিভিন্ন কথা বলি, দেখা যায় হচ্ছে তাদের পক্ষে চলে যায় অনেক ক্ষেত্রে। তো লোকজন মনে করে বিষয়টা এমন না যে ধরেন আমরা মানে অনেক উস্তাদ অথবা আমাদের যে মানে হানাফি মাযহাবের অনেক মত থেকে সরে আসছি, বিষয়টা তা না। কিন্তু আমি যদি হচ্ছে যে সালাফিদের জন্য একটা স্পেস ক্রিয়েট না করি, আমি যদি হচ্ছে বেলবিদের জন্য একটা স্পেস ক্রিয়েট না করি, তাহলে ওই লোকটাই কিন্তু 2 দিন পরে এসে মানে আমাকে ধাক্কা দিবে। তো এটা একটা জটিল জায়গা। তো থানভীর রহমতুল্লাহ আলাই পরবর্তীতে রশিদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কাছে তিনি চিঠি লেখেন, মানে চিঠি লেখেন এবং তিনি তার সাথে একটা মানে এইবার হচ্ছে মুখামুখি, যে মানে একটা ক্রিটিক হবে, একটা মোনাকাশা হবে। তো তো এখন শেষ পর্যন্ত হচ্ছে থানভীর রহমতুল্লাহ আলাই গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির মতটাকে আংশিকভাবে মেনে নেন। এখন আমরা যদি পুরো বিষয়টা বুঝতে পারি যে দেওবন্দীদের আসলে মিলাদ নিয়ে আপত্তিটা কেন, মিলাদ নিয়ে আপত্তিটা হচ্ছে মানে মেন আপত্তিটা শুরু হয়েছে মূলত মুজাদ্দিদ আল-সানি রহিমাহুল্লাহ থেকে। মুজাদ্দিদ আল-সানি বলতেছেন যে উপমহাদেশে হিন্দুদের প্রভাবে প্রচুর রসম রেওয়াজ প্রচলিত হয়ে গেছে, ওই যে চল্লিশা ইত্যাদি ইত্যাদি, যেগুলো হচ্ছে রিলিজিয়াস কোনো সেন্স নেই, এগুলো হচ্ছে যে সামাজিকভাবে একটা বার্ডেন। তো আপনি মনে করতেছেন এটা রিলিজিয়াস একটা অনুষ্ঠান, অথচ এটা একটা বার্ডেন। তারা আমি এই বার্ডেনটাকে রিলিজিয়ান হিসেবে আমার ইসলামের নামে, যে ইসলামটা আমি চর্চা করতেছি সেই ইসলামের নামে তো এটা চর্চা হইতে দিব না। আপনি করতেছেন হচ্ছে মিলাদ মাহফিল, কিন্তু এখানে চলতেছে গান বাজনা, এখানে হচ্ছে যে নানান রকমের জাল হাদিস চলতেছে, এখানে হচ্ছে যে অপচয় করা হচ্ছে। তো মানে রশিদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই তারা হচ্ছে বলেন যে না, আমরা মিলাদ মাহফিল এটা জায়েজ নেই। কেন জায়েজ নেই? কারণ হচ্ছে যে এখানে ইসলামের এসেন্স এখানে রক্ষিত হচ্ছে না। থানভীর রহমতুল্লাহ আলাই পাল্টা যুক্তি দিয়ে মানে দেওয়ার চেষ্টা করছেন যে মিলাদে কি হয়, মিলাদে দুরুদ হয়, জিকির আজকার হয়। এখন ইটসেলফ জিকির আজকার এবং হচ্ছে দোয়া দুরুদে তো সমস্যা নাই, দোয়া দুরুদ তো পড়া যায়, তাই না? এবং হচ্ছে যে জিকির আজকার তো করা যায়, তাহলে এটার নামে আমি মিলাদ দিছি, অসুবিধা কি? থানভীর রহমতুল্লাহ আলাই যুক্তি দিচ্ছেন। তো রশিদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই পাল্টা উত্তর দিচ্ছেন যে কোনো একটা বিষয় যদি এমন হয়ে যায় যেটা হচ্ছে যে শরীয়তের মূল ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত না, যেমন নামাজ না, রোজা না, হজ না, যাকাত না, এরকম মৌলিক কোনো ইবাদতের অন্তর্ভুক্ত না, সেইখানে যদি মন্দ কাজের আশঙ্কা থাকে তাহলে সেই কাজ থেকে আমরা বিরত থাকবো। তার মানে রশিদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই কিন্তু থানভীর রহমতুল্লাহ আলাইকে এই কথা বলতে পারতেছেন না যে শুধুমাত্র জিকির করতেছি মিলাদের নামে এটা জায়েজ না, এটা কিন্তু রশিদ গাঙ্গুহি রহমতুল্লাহ এটা বলতে পারতেছেন না, কারণ ইলমি ভাবে কিছু বাউন্ডারি আছে। তো কিন্তু থানভীর রহমতুল্লাহ আলাই শেষ পর্যন্ত এইটাতে কনভিন্স হয়েছেন যে ওলামায়ে কেরাম যদি মিলাদ মাহফিলগুলোতে যাওয়া শুরু করে এবং সেখানে হয়তো অনেক রকমের মানে বাদ্যযন্ত্র ইত্যাদি হচ্ছে এবং নানান রকমের অপচয় হচ্ছে, কোট আনকোট অপসংস্কৃতি হচ্ছে, তো সেইখানে যদি ওলামায়ে কেরাম যায় তাহলে এইটা হচ্ছে কাইন্ড অফ জাস্টিফিকেশন দেওয়া হলো। কারণ সাধারণ মানুষ যা চর্চা করার করবে, মিলাদ মাহফিল সাধারণ মানুষ কিছু করবে, কিন্তু এখানে ওলামায়ে কেরাম যাবে না, বা ভিন্ন ধর্মী কোনো একটা অনুষ্ঠান করবে, সেটা সরাসরি মিলাদ হবে না। এটা হচ্ছে যে থানভীর রহমতুল্লাহ আলাইর সর্বশেষ অবস্থান। এবং থানভীর রহমতুল্লাহ আলাই এটা একটা ব্যাখ্যা দিতেন এইভাবে যে দেখেন এখানে সিরিয়ার যে ওলামায়ে কেরাম যারা মুকাল্লিদিন, যারা মাযহাব অনুসারী, তারা তাদের সাথে বা সালাফিদের সাথে এখানে কিছু পার্থক্য আছে, অনেকে বুঝতে পারে না যে সালাফেরা কিন্তু মিলাদ বিরোধী, দেওবন্দীরাও মিলাদ বিরোধী, কিন্তু দুইজনের দৃষ্টিভঙ্গি কিন্তু এক না। দেওবন্দীদের যুক্তি হচ্ছে যে ওকে আপনি মিলাদ করেন, যদি না করি তাহলে কি গালি দিবেন নাকি? যদি গালি দেন দ্যাট মিনস হচ্ছে আপনি এটাকে মানে ধর্মের মৌলিক অংশ বানায় ফেলছেন। ধর্মের মৌলিক যদি অংশ বানায় ফেলেন তাহলে তো ধর্মের মৌলিক অংশ না।
তার মানে আপনি নিয়মিত পালন করেন, কিন্তু কেউ যদি পালন না করে অথবা কোনো এক বছর যদি আপনি পালন না করেন, তাহলে যাতে আপনার কোনো মানে ঝামেলা না হয়। এই জন্য আমরাও দেখছি আমাদের মাদ্রাসায়, আমি লালবাগে পড়ছি, লালবাগে কিন্তু মানে ইয়ের দিন 12 রবিউল আউয়ালের দিন অনুষ্ঠান হইতো, মিলাদ হইতো না, কিন্তু অনুষ্ঠান হইতো। তার মানে হচ্ছে তাদের বক্তব্য হচ্ছে যে যদি এটা একটা অপসংস্কৃতি কোড আনকোড, কারণ কোড আনকোড বলতেছি কারণ বিপরীত পক্ষের একটা যুক্তি আছে, তো কোড আনকোড এটা যদি অপসংস্কৃতিতে রূপান্তরিত না হয় তাইলে এটা চর্চা করা যাবে, অসুবিধা নেই। কিন্তু আলেমরা কেন যাবেন না? কারণ আলেমরা যদি যায় তাহলে অপসংস্কৃতির প্রতি একরকম জাস্টিফিকেশন তৈরি হবে। তো থানভীর রহমতুল্লাহ সালাফিরা বলে হচ্ছে যে এটা করা যাবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবারা করেন নাই। এটা হচ্ছে কাদের যুক্তি? সালাফিদের যুক্তি। আর দেওবন্দীদের যুক্তি হচ্ছে যে না করলে যে উত্তেজিত হয়ে যাচ্ছেন এটা হচ্ছে সমস্যা। তার মানে দুইজনের যুক্তি কিন্তু আলাদা। এবং বেরলভি, আমি এখানে উত্তর মানে এটাও বলে ফেলি, বেরলভি যে সিলসিলা তারা এটা বলার চেষ্টা করেন যে হচ্ছে আমরা তো সংস্কারের চেষ্টা করতেছি, আমরা তো খারাপ কাজ করি না, আমরা তো অপসংস্কৃতি করি না। তো আমরা যেহেতু অপসংস্কৃতি করি না, সুতরাং অপসংস্কৃতির দায় আমাদের উপরে চাপানো যাবে না। তাহলে তিনটা দৃষ্টিভঙ্গি আমরা মানে এখান থেকে পাচ্ছি। তাহলে আমি হচ্ছে পলিটিক্যাল মানে দর্শনের আলোচনায় না যাই, সেখানে প্রায় আরো 1 ঘন্টা লেগে যাবে। তো কিন্তু যদি মোটা দাগে বলি তাইলে এই দুইটা জায়গায় দেখেন তাকলিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফিকহের একটা সেন্ট্রাল জায়গা হচ্ছে তাকলিদ। সেন্ট্রাল জায়গা কিভাবে? ওয়াইল হাল্লাকের সাথে আমার মানে কিছু দ্বিমত আছে, যেটা হচ্ছে ভাই হচ্ছে ওয়াইল হাল্লাকের বইটা অনুবাদ করছেন। তো অনুবাদকের সামনে আজকে হচ্ছে যে আমি মানে যখন পলিটিক্যাল থিওলজির আলোচনা করতাম তখন হচ্ছে যে একটা ধুয়ে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে হচ্ছে যে ধুয়ে দিতে পারলাম না। কিন্তু ইয়ের যে মেইন আলোচনা, আপনার হাল্লাকের যে মেইন থিসিস, প্রথম যে থিসিস, সেটা হচ্ছে যে তাকলিদকে লোকজন হচ্ছে যে প্রথম দিকে লোকজন তাকলিদকে মনে করছে যে তাকলিদ হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং এর বিরোধী। মানে লোকজন তাকলিদের মর্ম না বুঝা তাকলিদের অর্থ তুলছে হচ্ছে অন্ধ অনুকরণ। আপনি চোখ বন্ধ করে আরেকজন অনুসরণ করতেছেন, এটা হচ্ছে যে তাকলিদ। কিন্তু তাকলিদের অর্থ কিন্তু এটা না। তাকলিদের অর্থ হচ্ছে যে আপনি রাস্তা ধরে চলতেছেন, মানে আপনি তো চলার জন্য রাস্তা লাগবে, মানে জ্ঞানের তো আসলে অ্যাকুমুলেশন হয়। আমি আজকে যদি একটা চর্চা করি তাহলে তো আমার থানভীর রহমাতুল্লাহ আলাইহির মতামতকে পার হয়ে, থানভীর রহমাতুল্লাহ আলাইহির মতামতকে মানে পর্যালোচনা করে, যেটাকে ওয়েস্টার্নরা বলে হচ্ছে যে লিটারেচার রিভিউ। তো ওয়েস্টার্নরা কিন্তু লিটারেচার রিভিউ করে, তাতে তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু আমি তাকলিদের নামে যখন হচ্ছে যে আমার পূর্বপুরুষের মতগুলোকে রিভিউ করি, সেটা কিন্তু সমস্যা হয়ে যায়, কারণ অর্থ পাল্টা গেছে। তাকলিদের অর্থ হয়ে গেছে অন্ধ অনুকরণ, আর লিটারেচার রিভিউ মানে হচ্ছে যে এটা হচ্ছে জ্ঞানের মানে যে সিলসিলার যে হচ্ছে যে জ্ঞানের যে কি অ্যাকুমুলেশন অফ নলেজ, যুগের পর যুগ ধরে যে নলেজ একত্রিত হয়েছে, সেটা তো মানে পার হয়ে সেটার তো ক্রিটিক করে পর্যালোচনা করে চর্চা করতে হবে। মানে হচ্ছে এই যে ইটসেলফ তাকলিদকে প্রোটেক্ট করা, এটা কিন্তু হচ্ছে বড় রকমের একটা লড়াই। মানে এটা মানে আপনারা বুঝতেছেন কিনা জানি না, কারণ তাকলিদকে যদি আপনি প্রোটেক্ট না করতে পারেন, তার মানে হচ্ছে আপনি আপনার আগের জেনারেশনের লিটারেচারের সাথে, আপনার ট্র্যাডিশনের সাথে কিভাবে এঙ্গেজ করবেন, আপনি কেমনে করবেন? আপনি তো পারবেনই না, আপনি তো একটা মেথোডলজি লাগবে, তাই না? তো মেথোডলজিটার নামই হচ্ছে তাকলিদ। তাহলে এবং এটা কিন্তু অন্ধ অনুকরণ না। অন্ধ অনুকরণ না এই জন্য বললাম যে উপমহাদেশে তাকলিদের ক্ষেত্রে দুইটা, থানভীর রহমাতুল্লাহ আলাইহির নিজস্ব তো বিভিন্ন রকমের পর্যালোচনা আছে, কারণ থানভীর রহমাতুল্লাহ আলাইহির মৌলিক কন্ট্রিবিউশনের তুলনায় আমরা যদি হচ্ছে দেহলভী রাহিমাহুল্লাহ এবং হচ্ছে লাকনভী রাহিমাহুল্লাহ তাদের কথাগুলোকে একটু সাজায়া বলছেন হচ্ছে থানভীর রহমাতুল্লাহ আলাইহি। তার মানে আমরা যদি লাকনভী এবং হচ্ছে দেহলভী রহিমাহুল্লাহর চিন্তা দর্শন বুঝি তাকলিদের কোশ্চেনে, তাহলে থানভীর রহমাতুল্লাহ আলাইহির মতামত বুঝে ফেলবো। এইটা আমি মনে করি মানে ধরেন কথার কথা হচ্ছে যে মডার্নিটি, দেখেন মডার্নিটি এসে কিন্তু তাকলিদকে ভেঙে দেওয়ার চেষ্টা করলো। তার মেথোডোলজি আছে। ধরেন কথার কথা এখন হচ্ছে যে ফ্যামিলি ল আছে না, ফ্যামিলি লর মধ্যে তো ইসলাম আছে, আমরা জানি মুসলমান ল আছে, কিন্তু এটাকে ইন্টারপ্রেট করে কেমনে? ব্রিটিশ জুরিসপ্রুডেন্স দিয়া, তাই না? ব্রিটিশ জুরিসপ্রুডেন্স এবং অ্যাজাম্পশনস দিয়া হচ্ছে যে ফ্যামিলি ল তারা ইন্টারপ্রেট করে, কারণ আপনি তো অন্ধ অনুকরণ করেন। তো আপনি যেহেতু অন্ধ অনুকরণ করেন ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে, তো আপনার আপনি তো ক্রিটিক্যাল না, আপনি তো আনসিভিলাইজড। তো আপনি যেহেতু আনসিভিলাইজড এবং আপনি ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারেন না, তাহলে আপনার মেথোডলজি থাকবে কেন? তার মানে এই যে মেথোডলজিকে প্রোটেক্ট করা, এটা একটা বড় ফাইটের একটা অংশ। কারণ একটা জাতির, যেটা শুরুতে একবারে প্রথম আমি পয়েন্টে বলে আসছি, একটা জাতির আপনি যদি হচ্ছে ট্রেডিশনকে রক্ষা না করা যায়, যদি একটা জাতির জ্ঞান শেষ হয়ে যায়, যেটা জাপানে ঘটছে, তারপর ওই জাতিটার আসলে অস্তিত্ব থাকে না। মালয়েশিয়ায় পলিটিক্যাল সায়েন্স পড়ছি হচ্ছে একজন চাইনিজের কাছে। তো চাইনিজ পলিটিক্যাল মানে ফিলোসফি কিন্তু ডিফারেন্ট, এটা জানেন, মানে কমিউনিস্ট পার্টি ইত্যাদি ইত্যাদি।
আমি হচ্ছে যে আমি তো অ্যান্টি লিবারেল। সো আমি যেহেতু অ্যান্টি লিবারেল, আমি হচ্ছে যে ধরেন কথার কথা আমাদের যে মানে পাঠ্যপুস্তক কন্টেন্ট তো লিবারেল, কারণ মানে বুঝেন তো হচ্ছে যে মডার্ন যে পলিটিক্যাল ফিলোসফি আছে টোটাল তো একটা মানে মানে দিন শেষে আমাদের ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে যে একরকম লিবারেল ফিলোসফি পড়ায়। মানে বাংলাদেশে একজন লেখকেরই বই, আমি নাম বলতেছি না। তো কিন্তু দেখা যায় তো আমি মাঝে মাঝে হচ্ছে যে এগুলো প্রচন্ড সমালোচনা করতাম, এবং সমালোচনা করে ধরেন কথার কথা হচ্ছে যে ওই চাইনিজ যে টিচার তার সাথে আমার একমত হইতো, এবং আমার মালয় যে ক্লাসমেটরা আছে তার মাঝে মাঝেই হচ্ছে যে যেমন ভাই এটা কি। কিন্তু কিন্তু এখন এইটা জরুরি, কারণ ওয়েস্টার্নরা হচ্ছে যে নলেজ সিস্টেমকে ধ্বংস করে দিচ্ছে। এর একটা সবচেয়ে ভালো দৃষ্টান্ত হচ্ছে ব্ল্যাকদের যে আপনার জ্ঞানতাত্ত্বিক যে আপনার সবচেয়ে বড় ব্যক্তিত্ব ডব্লিউ.বি. বয়েজ, তার নাম হয়তো আপনারা শুনছেন, যে রেস তত্ত্ব যার থেকে আসছে, এটা কিন্তু মেইনলি ওই যে ডব্লিউ.বি. বয়েজ থেকে আসছে। কিন্তু বি বয়েজ যখন হচ্ছে রেস তত্ত্ব দিচ্ছে, এবং এই ট্রাম্প কিন্তু এগুলো নিয়ে করতেছে, এটা জানেন কিনা যে ক্রিটিক্যাল রেস থিওরি, মানে মানে আমি অন্যদিকে চলে যাচ্ছি কিনা। তো শেষ পর্যন্ত ডি বয়েজ যে হচ্ছে যে ব্ল্যাকদের পক্ষে একটা ক্রিটিক্যাল কণ্ঠস্বর তৈরি করার চেষ্টা করছেন ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভিতর থেকে, তিনি কিন্তু শেষ পর্যন্ত ওয়েস্টে থাকতে পারেন নাই। তিনি আমেরিকায় জন্ম নিয়েছেন, আমেরিকায় তিনি হচ্ছে যে মানে পড়াশোনা করছেন, শিক্ষকতা করছেন, অ্যাক্টিভিজম করছেন, কিন্তু তিনি মারা গেছেন আফ্রিকান একটা রাষ্ট্রে। সো জ্ঞান যে কি পরিমাণ, মানে জ্ঞানের দখলটা এটা কি পরিমাণ ভয়ঙ্কর এবং কি পরিমাণ হচ্ছে যে রক্তক্ষয়ী, এইটার দ্বারা আপনি বুঝবেন যে হচ্ছে যে ডিভাইস যে কারণে গুরুত্বপূর্ণ, একই কারণে হচ্ছে যে আপনার তাকলিদকে প্রোটেক্ট করা এটা গুরুত্বপূর্ণ, আমাদের ট্রেডিশনকে রক্ষা করা গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে যে বিদআতের যে বিষয়, উপমহাদেশে আরেকটা বিষয় ছিল যে আমরা হিন্দুদের সাথে বা অপরাপর যে জাতি আছে তাদের থেকে নিজেদেরকে কিভাবে স্বতন্ত্র করব। সো এখানে একটা কালচারাল ফাইট হয়েছে। এই কালচারাল ফাইটটার মধ্যে, কারণ বিদআত প্রসঙ্গটা প্রধানত হচ্ছে আকীদার কোশ্চেন, এটা ফিকহের কোশ্চেন না। বিদআত, সুন্নাত বিদআত এটা আপনারা প্রধানত পাবেন কোথায়? আকীদার কিতাবে। কিন্তু উপমহাদেশে আইসা এটা কেমনে ফিকহের প্রশ্নে পরিণত হইল। আমাকে হচ্ছে যে সুপারভাইজার, যখন আমি এই আলোচনা করি বিদআত, আমি প্রসঙ্গ আনলাম, তো সুপারভাইজার আমাকে বলতেছে এটা তো তুমি আকীদার আলোচনা ফিকহের মধ্যে করতেছো কেন? আমি তাকে বললাম যে এইখানে এই আকীদার আলোচনাটা ফিকহে রূপান্তরিত হয়েছে, কারণ মিলাদ, চল্লিশা ইত্যাদিতে নানান কিছু আছে যেগুলো হচ্ছে হিন্দুদের সাথে আপনি বা হিন্দু অথবা হচ্ছে যে এইখানকার ধরেন লালন যে আছে, লালনের যে চর্চা আছে, ভাইয়ের সাথে আজকে একটা ফাইট হইতে পারতো, অথবা এই ফাইট আজকে আসলে হইলো না, বা অন্যভাবে আরেকদিন ইনশাল্লাহ হবে। তো ধরেন কথার কথা হচ্ছে যারা কোড আনকোড ভাববাদী অথবা বাউল অথবা অন্যান্য চর্চা যারা করে, তাদেরকে তো আমরা শক্তভাবে ক্রিটিক করি। ক্রিটিক কেন করি? কারণ ধরেন বাংলাদেশে লালন ধারাটা আসতে হচ্ছে যে একটা গৌরীয় বৈষ্ণব ধারা থেকে, আমরা তো গৌরীয় বৈষ্ণব না, আমি তো তাকে অবশ্যই ক্রিটিক করব, আমি তো হিন্দুদের কালচার গ্রহণ করব না। সো এইখান থেকে দেওবন্দীদের একটা অবস্থান ছিল হচ্ছে যে আপনার মানে বিদআত কোশ্চেনে তারা, বা থানভীর রহমতুল্লাহ আলাইহি, বিশেষত থানভীর রহমতুল্লাহ আলাইহি একটু নুয়ান্সড আছে, মানে মানে এটা বোঝা জরুরি, একটা কমপ্লিকেটেড কিন্তু তত্ত্বটা। এটা আপনি হচ্ছে যে মানে এলাকার হুজুরের কাছে জিজ্ঞাসা করলে হয়তো অনেক সময় জিনিসে সে ব্যাখ্যাটা করবে না, অথবা হয়তো সে করতে চাইবে না। তো তাহলে দুইটা জায়গায়, এক হচ্ছে তাকলিদের মাধ্যমে তারা ট্রেডিশনটাকে রক্ষা করার চেষ্টা করছেন, আর বিদআত কোশ্চেনের মাধ্যমে তারা হচ্ছে যে মুসলিম সোসাইটির কালচারাল যে প্র্যাকটিস, সেই কালচারাল প্র্যাকটিসটা তারা রক্ষা করা, প্রোটেক্ট করা, হেফাজত করার চেষ্টা করছেন। এবং আমরা যাতে দ্বিমতগুলো মাথায় রাখি, কারণ গাজালি রহমতুল্লাহ আলাইহির আলোচনা এই জন্যই করলাম যে সালাফিরা যেটা বলে এটার কিন্তু একটা ভিত্তি আছে। বিদআত কোশ্চেনে, তাকলিদ কোশ্চেনে সালাফিরা যেটা বলে সেটার একটা ভিত্তি আছে, বেরলভীরা যেটা বলে সেটারও একটা ভিত্তি আছে। আমরা সেটার সাথে শক্তভাবে দ্বিমত করব, কিন্তু একই সাথে হচ্ছে যে তার মতামতের জন্য একটা স্পেস রাখবো। আর পলিটিক্যাল ফিলোসফির যে আলোচনা, সেটার মধ্যে হচ্ছে যে মাওলানা মওদুদী রহিমাহুল্লাহ, মাদানী রহিমাহুল্লাহ এবং থানভীর রহমতুল্লাহ আলাইহি, তারা তিনজন তিন দিকের মতামত ছিলেন। এটা একটা দীর্ঘ আলোচনা। এবং একই সাথে হচ্ছে যে ধরেন কথার কথা হাল্লাকের আজকে আলোচনা হচ্ছে, যে হাল্লাকের একটা ক্রিটিকের এখানে একটা জায়গা আছে। এটা নিয়ে সম্ভবত আমার একটা ভিডিও প্রকাশিত হবে, কারণ এটা রিসেন্টলি আমি ঢাকা ইউনিভার্সিটিতে এটা নিয়ে একটা আলোচনা করছি। সো ওই আলোচনাটা আমি হয়তো ভিডিওটা দিয়ে দিব। এখানে আমি শেষ করি।